আজকে ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? শিশির বিশ্বাস, আদাব। শুরু করবো আমি। আর 1 মিনিট সময় নেব। হ্যাঁ, 1 মিনিট সময় নেব, তারপর শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, শতকরা আমাদের কয়েকটা অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো শেষ করে তারপর আমরা শুরু করবো আজকে আমাদের নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্রথমে আমি শুরু করছি অঙ্ক। হ্যাঁ, প্রথমে দেখেন আমাদের যে অঙ্কগুলো বাকি ছিল তার মধ্যে আমি একটু আপনাদের বলে রাখি, 2টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে যে অঙ্কগুলো আমি অনুপাত সমানুপাত চ্যাপ্টারে করাবো। কেন? কারণ ওই 3টা অঙ্ক এই চ্যাপ্টার মানে অনুপাত সমানুপাতের হেল্প আছে। ঠিক আছে? তো অনুপাত সমানুপাত না করায় মানে যে অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, শতকরা, এই 3টা জিনিস অনেক রিলেটেড। মানে একটা না পড়ায় আর একটা পড়াতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে অনুপাত সমানুপাত পড়ানোর পরে দেখেন আমি 3টা অঙ্ক ডিনোট করে রাখছি: 52, 53 এবং 61। 52, 53 এবং 61, এই 3টা অঙ্ক আমি অনুপাত সমানুপাত করানোর পরে করাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পিডিএফ আগে দিলে ভালো হয়। পিডিএফ এ যে অঙ্ক করাবো সেই অঙ্ক তো স্ক্রিনে আসেই, আর একটা চ্যাপ্টার তো আমরা একদিনে শেষ করি না। একটা চ্যাপ্টার শেষ হতে সময় লাগে প্রায়, দেখা গেল যে 1 সপ্তাহ। ঠান্ডা লাগবে না? না, তাহলে ফ্রিজে রেখে দাও। আচ্ছা, তো সেক্ষেত্রে পিডিএফটা আমি চেষ্টা করব, তারপরে চেষ্টা করব সামনের দিন থেকে মানে নেক্সট পিডিএফটা আমি ক্লাসের আগে দেওয়ারই চেষ্টা করব। নেক্সট, ওকে, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি 53, 52 এবং 61, এই 3টা অনুপাত সমানুপাতের সাথে রিলেটেড আছে, এই জন্য এখানে করাচ্ছি না, বাকিগুলা করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, একদিন আগে দেওয়ার চেষ্টা করবো ভাই, প্লিজ। আমি একদিন আগে দেওয়ার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা আমরা তাহলে প্রথমে করবো হচ্ছে 64 নম্বর অঙ্ক। 64 নম্বর অঙ্ক স্ক্রিনে দিচ্ছি, দেখেন। 64। আচ্ছা, 64 নম্বরে কি বলছে দেখেন, স্ক্রিনে অঙ্কটা আসছে। আসছে আলমের বয়স কমলের বয়সের 80%। হ্যাঁ, ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। ঠিক আছে? আচ্ছা, আলমের বয়স কমলের বয়সের 80% হলে কমলের বয়স আলমের বয়সের শতকরা কত? মনোযোগ দিন, খুব মনোযোগ দিবেন। অঙ্ক 2 ধরনের, কিন্তু এই অঙ্ক 2 ধরনের। যদি একটু মানে মনোযোগ মানে হারা হয় তাহলে ভুল হয়ে যেতে পারে। কিভাবে দেখেন, এখানে বলছে আলমের বয়স কমলের বয়সের 80% হলে, 80% হলে কে বড়? তাহলে আলমের বয়স কমলের বয়সের 80%, তার মানে হচ্ছে আলম ছোট। তাহলে কি বলছে, যেহেতু পার্সেন্টেজে, তাহলে একজনের বয়স আমরা 100 ধরে নিব। কারটা 100 ধরে নিব? যারটা দেওয়া নেই। তাহলে কি বলছে, আলমের বয়স কমলের বয়সের 80%। আচ্ছা, তাহলে কমল যদি হয় 100, কমল ইজ ইকুয়াল টু 100 বছর, তাহলে আলম হবে 80 বছর। কেন? কারণ অঙ্কে বলছে যে এই আলমের বয়স কমলের বয়সের শতকরা 80 ভাগ। তার মানে কমলের বয়স 100 হলে আলমের বয়স 80 বছর। এই কথা বোঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অঙ্কে কি চাইছে? অঙ্কে নির্ণয় করতে বলছে তাহলে কমলের বয়স আলমের বয়সের শতকরা কত। তার মানে আমাদের একটা শতকরা বের করতে বলছে। কিসের শতকরা? কমলের বয়সের শতকরা। কার সাপেক্ষে? আলমের সাপেক্ষে। কেন? দেখেন বলছে কমলের বয়স আলমের বয়সের শতকরা কত। তার মানে আমরা একটা শতকরা বের করতে যাচ্ছি। কার শতকরা? কমলের বয়সের শতকরা, তাই না? তাহলে
পার্সেন্টেজ এজ অফ কমল with respect to আলম। আচ্ছা, তার মানে কি বলছে যে কমলের বয়সের শতকরা উইথ রেসপেক্ট টু মানে হচ্ছে সাপেক্ষে, কার সাপেক্ষে? আলমের সাপেক্ষে, আলমের সাপেক্ষে। তাহলে মনোযোগ দেন, একটু একটু মনে করেন তো আমরা কি শিখছিলাম, কোন কিছুর পার্সেন্টেজ বের করতে হলে যার পার্সেন্টেজ বের করছি সেটা উপরে আর যার সাপেক্ষে সেটা নিচে, ইনটু কত? 100 শতকরার জন্য। ওই একই জিনিস এর আগে যে সূত্র শিখছি। তাহলে আমরা কার পার্সেন্টেজ বের করতে যাচ্ছি? কমলের বয়সের পার্সেন্টেজ, তাহলে উপরে যাবে কমলের বয়স 100। আমরা কার সাপেক্ষে বের করতে যাচ্ছি? আমরা আলমের বয়সের সাপেক্ষে বের করতে যাচ্ছি হচ্ছে কমলের বয়সের পার্সেন্টেজ, তাহলে আলমের বয়স আসবে নিচে, যার সাপেক্ষে সেটা নিচে, তাহলে নিচে আসবে আলমের বয়স 80। শতকরা জন্য 100 দিয়ে গুণ, এইটা আর এটা ক্যান্সেল, 2 দিয়ে কাটা যায়, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 4 25 100, 5 25 5 25 125%। তার মানে হচ্ছে কমলের বয়স আলমের বয়সের 125%। ব্যাস, জি ওকে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এটাই ব্রড ভাই, এটাই ব্রড, এটাই ব্রড, যা করাইছে এটাই লিখিত। হ্যাঁ, এটাই লিখিত, এটাই শর্টকাট, বুঝছেন? আপনাকে শুধু বাংলায় লিখতে হবে। এই যে কমলের বয়স, আপনি এই যে বাংলা এটা লিখবেন যে কমলের বয়স আলমের বয়সের সাপেক্ষে, সরি, কমলের শতকরা বয়স আলমের বয়সের সাপেক্ষে ইজ ইকুয়াল টু, এই কথাটা লিখলে এই যে এই সূত্র, এটা স্বীকৃত সূত্র, এই যেটা লিখছি এটা স্বীকৃত সূত্র, এটা কোনো শর্টকাট না। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনো সমস্যা আছে? তাহলে দেখেন, আমি আগেই বলছিলাম যে অঙ্কে কিন্তু আমরা এই সূত্রটা বারবার ইউজ করব, যে যার শতকরা বের করতে সেটা উপরে, যে জিনিসের শতকরা বের করতে সেটা উপরে, আর যার সাপেক্ষে সেটা নিচে, ইনটু 100। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 64 পর হচ্ছে 65 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65। আচ্ছা, 65 এ কি বলছে দেখেন। আচ্ছা, 65 এ বলছে, 65 এ বলছে রুমির বেতন বাবুর বেতনের চেয়ে 25% বেশি। রুমির বেতন বাবুর বেতনের চেয়ে 25% বেশি। বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত ভাগ কম? ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে? রুমির বেতন বাবুর বেতনের চেয়ে 25% বেশি, তাহলে বেশি কার? রুমির বেতন বেশি, কার চেয়ে? বাবুর চেয়ে। তাহলে বাবুরটা আমরা ধরে নিব, যারটা বেশি বা কম সেটাকে রেখে অন্যটা ধরে নিতে হয়, বুঝছেন? যারটা বেশি বা কম সেটাকে রেখে অন্যটা ধরে নিতে হয়। আচ্ছা, তাহলে কি বলছে? রুমির বেতন বাবুর বেতনের চেয়ে 25% বেশি, 25% বেশি, তাহলে রুমির বেশি, তাহলে বাবুর যদি 100 হয় রুমির 125, কেন? কারণ যে 25 টাকা বেশি, এই জন্য আমরা ধরে নিব বাবুর বেতন 100, তাহলে রুমির বেতন 125। কেন? কারণ এই যে 25% বেশি, তাহলে বাবুর যদি 100 টাকা হয় ওর হবে 100 আর 25 টাকা যোগ করে, আর এর আগে ছিল হচ্ছে কম, এই জন্য 20 টাকা বিয়োগ করছিলাম। জি, আচ্ছা, এখন কি বলছে? এখন বলছে বাবুর বেতন, তাহলে বাবুর বেতন কম, দেখেন বাবুর বেতন 100, রুমির বেতন 125। অঙ্কে কি নির্ণয় করতে বলছে? অঙ্কে নির্ণয় করতে বলছে বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত কম। বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত কম, তার মানে আমাদের এবার বের করতে বলছে একটা পার্সেন্টেজ, কিন্তু সেটা কিসের পার্সেন্টেজ? বেতন কতটুকু কম, সেই কম কতটুকু তার পার্সেন্টেজ। তাহলে বেতন কতটুকু কম? বাবুর বেতন রুমির বেতনের চেয়ে কতটুকু কম, তাহলে বাবুর বেতন কম ইজ ইকুয়াল টু, এই যে 125 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 25 টাকা। তাহলে বাবুর বেতন হচ্ছে 25 টাকা কম। অঙ্কে চাইছে যে বাবুর বেতন শতকরা কত কম, কার চেয়ে? এই রুমির চেয়ে। তাহলে পার্সেন্টেজ বেতন কম মানে শতকরা বেতন কম। এবার তাকান, তাহলে আমরা এই যে ইনটু 100, এটা কিন্তু সব সময় 100। আচ্ছা, আমরা কিসের পার্সেন্টেজ বের করতে যাচ্ছি? বেতন কতটুকু কম সেই পার্সেন্টেজ বের করতে যাচ্ছি, তার মানে বেতন কতটুকু কম সেই পার্সেন্টেজ বের করতে যাচ্ছি, তার মানে উপরে যাবে বেতন যতটুকু কম সেইটা, তাহলে বেতন হচ্ছে 25 টাকা কম। আর এই যে বেতন 25 টাকা কম বাবুর, এটা কার সাপেক্ষে? রুমির সাপেক্ষে। তার মানে আমাদের নির্ণয় করতে বলছে রুমির সাপেক্ষে কতটুকু কম, তাহলে রুমির বেতন আসবে নিচে, যার সাপেক্ষে পার্সেন্টেজটা বের করব সেটা নিচে, তাহলে রুমি কত? 125 নিচে, আর শতকরা জন্য 100 দিয়ে গুণ, 5 25 125, 5 20 100, তার মানে শতকরা 20%। আমি আপনাদের বারে বারে বলছি যে এই যে পার্সেন্টেজ বের করার যে কনসেপ্টটা, যে যার পার্সেন্টেজ বের করতে হয় সেটা উপরে, আর
যার সাপেক্ষে বের করতেছি পার্সেন্টেজটা সেটা নিচে ইনটু 100, এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে বাবুর বেতন শতকরা কত কম রুমির চেয়ে। তার মানে আমাদের যে শতকরাটা বের করতে বলছে সেটা হচ্ছে বেতন কতটুকু কম তার শতকরা, এই জন্য উপরে যাবে বেতন যতটুকু কম, কারণ কমের শতকরা বের করতে বলছে। আচ্ছা, কার সাপেক্ষে? রুমির সাপেক্ষে, এই জন্য নিচে রুমির বেতন ইনটু 100। ঠিক আছে, বারবার বলছি যে এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা জায়গাতে লাগবে, এই যে পার্সেন্টেজ বের করার যে কনসেপ্টটা কিভাবে বের করতে হয়। হ্যাঁ, ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 43 নাম্বার কোশ্চেন, 43, 43 কোশ্চেন নাম্বার 43 দেখেন, স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা, 43 তে কি বলছে? এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 10% বড়। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 10% বড়, স্ত্রী তার চেয়ে x% ছোট হলে x কত? এক ব্যক্তি মানে একজন লোক তার ওয়াইফের চেয়ে 10% বড়, মানে বয়সটা, লোকের বয়সটা তার স্ত্রীর বয়সের চেয়ে 10% বড়। বলছে তাহলে তাহলে ওই ওই ব্যক্তির যে স্ত্রী সে নিশ্চয়ই কিছু ছোট আছে, কতটুকু ছোট জানি না, তাহলে ওইটাই বের করতে বলছে তার স্ত্রী তার চেয়ে কত পার্সেন্ট ছোট। অঙ্কে সরাসরি বলে নাই যে তার স্ত্রী তার চেয়ে কত পার্সেন্ট ছোট, অঙ্কে বলে দিছে যে তার স্ত্রী তার চেয়ে x% ছোট বলে দিছে, ওই এক্সটা বের করতে বলছে। তার মানে তো এটাই চাইছে যে তার স্ত্রী তার চেয়ে কত পার্সেন্ট ছোট, ওই যত পার্সেন্ট ছোট সেটাই এক্স এর মান। আমাদের অঙ্কে কি বলে যে একজন লোক তার ওয়াইফের চেয়ে 10% বড়, তার স্ত্রী তার চেয়ে কত পার্সেন্ট ছোট, এটাই তো। কিন্তু এটা বলে দিছে তো তার স্ত্রী তার চেয়ে x% ছোট, কিন্তু এক্সটা কত? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আসলে বের করতে হবে তার স্ত্রী তার চেয়ে কত পার্সেন্ট ছোট, যত পার্সেন্ট ছোট ওইটাই এক্স এর মান, কারণ ওরা বলে দিছে যে x% ছোট। হ্যাঁ, তাহলে যেহেতু স্ত্রী যেহেতু 10% ছোট, যে যে ছোট বা বড় তারটা ধরতে হয় না, ধরতে হয় হচ্ছে যে ছোট বা বড় তাকে রেখে দিয়ে অন্যটা ধরতে হয়। তাহলে এখানে যেহেতু ওয়াইফ হচ্ছে 10% ছোট, তাহলে হাজবেন্ডকে 100 ধরবো, তাহলে ওয়াইফ হবে 10% ছোট, মানে 100 - 10 90। কারটা ধরতে হবে? যে ছোট বা বড় সেটা না, অন্যটা ধরে নিতে হবে। 100 ধরে নিতে হবে, বাকিটা কি যে ছোট বা বড় তার সাথে 100, অন্যটা 100 ধরে নিলে তার সাথে কিছু যোগ করবো বা বিয়োগ করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে বড় কে? হাজবেন্ড। তাহলে হাজবেন্ড কত ধরে নিচ্ছে? হচ্ছে হাজবেন্ডের বয়স 100 বছর। ওয়াইফ কত? ওয়াইফ যেহেতু 10% ছোট, তাহলে 100 থেকে 10 বাদ দিলে পারে কত হচ্ছে? 90 বছর। ক্লিয়ার বিষয়টা? ধরার কনসেপ্ট তো সহজ। হ্যাঁ, মোবাইলে আবার কি সমস্যা হলো একটু প্লিজ। আচ্ছা, জি, তাহলে হাজবেন্ড 100 বছর, ওয়াইফ 90 বছর, তাহলে বলুন তো ওয়াইফ কয় বছর ছোট? 10 বছর ছোট। অঙ্কে চাইছে যে ওয়াইফ হাজবেন্ডের তুলনায় শতকরা কত ছোট, তাহলে পার্সেন্টেজ ছোট। ঠিক আছে, শতকরা বয়সে ছোট, পার্সেন্টেজ ছোট। আচ্ছা, এদিকে তাকান, তাহলে কার পার্সেন্টেজ বের করতে যাচ্ছি? ওয়াইফ কতটুকু ছোট সেই ছোটর পার্সেন্টেজ বের করতে যাচ্ছি, এই জন্য উপরে যাবে কতটুকু ছোট সেই অংশটা, তাই না? কতটুকু ছোট? 100 বছর আর 90 বছর, 10 বছর ছোট না? ডিফারেন্স কত? 10 বছর, তাহলে 10 বছর উপরে। আর কার সাপেক্ষে? এই যে ছোট 10 বছর, এই 10 বছর ছোট, ওয়াইফ যে 10 বছর ছোট, কার সাপেক্ষে? হাজবেন্ডের সাপেক্ষে, এই জন্য হাজবেন্ডেরটা নিচে। আর শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ। সরি, কি বলা আছে এখানে একটু প্লিজ আমাকে একটু। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে বয়সে 10 বছরের বড়, 10% বড়, সরি আমার ধরাটা ভুল হয়েছে। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 10 বছর বড়, 10% বড়, তার মানে হচ্ছে এখানে স্ত্রীর বয়সটা 100, তাহলে হাজবেন্ডের বয়সটা 100 সাথে 10 যোগ হবে। ঠিক আছে, তাহলে স্ত্রীর বয়সটা, তাহলে ওয়াইফ কত? 100 বছর, তাহলে হাজবেন্ড কত? 100, আর যদি 10 বছর 10% বড়, এই জন্য 10 ইজ ইকুয়াল টু 110%। আমি আগেই বলছি যারটা মানে যে বড় বা ছোট সে তারটা ধরবো না, যাকে দেওয়া আছে যে এ 10% বড় বা 10% ছোট এটা ধরবো না, এ 10% বেশি বা 10% কম এটা ধরবো না, যারটা আমাদের আইডিয়া দেওয়া নাই তারটা 100 ধরবো। তাহলে অন্যটা কি? বড় হলে যোগ করে দিব, ছোট হলে বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে হাজবেন্ড ওয়াইফের চেয়ে 10% বড়, তাহলে তার মানে ওয়াইফ যদি 100 হয়, হাজবেন্ড হচ্ছে 100, আর ওই যে 10% বড় 110। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন 110 বছর, তাহলে হাজবেন্ড 110 বছর,
তাহলে হাজবেন্ড অঙ্কে চাইছে যে ওয়াইফ, তাহলে ওয়াইফ হাজবেন্ডের তুলনায় শতকরা কত ছোট, তার মানে ওয়াইফ শতকরা যত ছোট সেটা কিভাবে বের করব, মানে যার পার্সেন্টেজ বের করবো সেটা উপরে, তাহলে আমরা বের করতে চাচ্ছি যে শতকরা কতটুকু ছোট সেই ছোটর পার্সেন্টেজ, তাহলে উপরে যাবে হচ্ছে কতটুকু ছোট সেটা। তাহলে ওয়াইফ হলো 10 বছর আর হাজবেন্ড হলো 110 বছর, তাহলে ওয়াইফ হাজবেন্ডের তুলনায় কতটুকু ছোট, 110 মাইনাস 100 মানে 10 বছর। আর এই যে ছোট ওয়াইফ যে ছোট এটা কার সাপেক্ষে, হাজবেন্ডের সাপেক্ষে, ছোটটা কি হাজবেন্ডের সাপেক্ষে না, তাহলে 110 নিচে, হাজবেন্ড যার সাপেক্ষে বের করবো সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা ক্যান্সেল। তাহলে উপরে থাকছে কত, 100 ডিভাইডেড বাই 11 এত পার্সেন্ট, এইভাবে অপশন থাকতে পারে। যদি এইভাবে না থাকে তাহলে আমরা এটা কি করব, ভাগ করে নিব, 11 দিয়ে 100 কে ভাগ করছি, কয়বার যায়, 9 বার, 9 11 99 থাকলো 1। এবার মিশ্র আকারে লিখতে হয়, তাহলে ভাগফল হলো 9, একটা টান দিয়ে এই ভাগশেষ লিখবেন উপরে আর এই ভাজক হচ্ছে নিচে, 9 পূর্ণ 1/11%। ক্লিয়ার বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। জি বোঝা গেছে এবার, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এবার মুছে দিচ্ছি এটা। এবার আমরা করব হচ্ছে এবার 51 নম্বর অঙ্কটা, 51 নম্বর অঙ্কটা স্ক্রিনে দেখেন। আচ্ছা 51 নম্বর অঙ্কে কি বলছে, একটি গ্রামের মোট লোক সংখ্যার 5/9 ভাগ হচ্ছে পুরুষ। যদি পুরুষদের 30% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত। তাহলে বলছে একটা গ্রামের ভিতর মোট যে জনসংখ্যা আছে তাদের ভিতর 5/9 ভাগ হচ্ছে পুরুষ। যদি পুরুষদের 30% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত। আচ্ছা তাহলে এখানে লোক সংখ্যা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে মহিলা। আচ্ছা দেখেন তাহলে আমি টোটাল জনসংখ্যাকে আমি এক ধরে নিচ্ছি, অংশে সম্পূর্ণটাকে এক ধরতে হয়, যেহেতু যে 5/9 অংশ দিয়ে করা আছে এই জন্য টোটাল জনসংখ্যাকে আমি এক অংশ ধরে নিলাম। এর ভিতর কিছু আছে মেল, এই যে মেল কিছু আছে, মেল কয় ভাগ, 5/9 ভাগ, তাই না, 5/9 জি। আর ফিমেল কয় ভাগ, ফিমেল হচ্ছে তাহলে 5/9 ভাগ যদি মেল হয় তাহলে দেখেন এই মোট যদি যেহেতু এক অংশ তাহলে 1 থেকে 5/9 বাদ দেন, তাহলে 1 বিয়োগ 5/9, তাহলে 9 মাইনাস 5 কত হইলো, 4/9। তার মানে ফিমেল তাহলে 4/9। বোঝা গেছে, মানে টোটাল থেকে, মানে টোটাল যদি এক অংশ ধরছি 1 থেকে পুরুষ বাদ দিলেই তো মহিলা পাবো। কিন্তু এইভাবে বিয়োগ করার দরকার কি, আপনি যদি ভালো বোঝেন তাহলে এমনি পারবেন। এখানে মোট কত, 9 ভাগ, 9 ভাগের 5 ভাগ হলো পুরুষ, তাহলে 9 ভাগের 5 ভাগ, তাহলে 9 এর ভিতর 5 চলে গেছে, তাহলে আর কতটুকু আছে, 4 আছে না, 9 এর ভিতর 5 ভাগ চলে গেছে, তাহলে 9 এর ভিতর আর কয় ভাগ আছে, 4 ভাগ আছে। এইভাবে কিন্তু অনেকে বুঝতে পারে যে 9 ভাগের 5 ভাগ হচ্ছে পুরুষ, তাহলে বাকি আছে কয় ভাগ, 9 ভাগের 5 ভাগ চলে গেলে 9 ভাগের আর 4 ভাগ আছে, সেই 9 ভাগের 4 ভাগ হচ্ছে মহিলা। আর না বুঝলে এই 1 থেকে এটা বিয়োগ করে দিবেন। এই যে পুরুষ, এই পুরুষদের মধ্যে 30% আবার হচ্ছে বিবাহিত, তাহলে বিবাহিত পুরুষ, বিবাহিত পুরুষ হচ্ছে এই 5/9 এর কয় পার্সেন্ট, 30%। ওই যে আমাকে বলা আছে, তাহলে 5/9 ইনটু 30% মানে 30/100, এই শূন্য শূন্য ক্যান্সেল, হ্যাঁ এই 5 দিয়ে কাটলে 2 বার, এই 3 দিয়ে কাটলে 3 বার, তাহলে উপরে হলো কিছু নাই 1 আর 3 দুগুণে 6। ক্লিয়ার বিষয়টা, জি। আচ্ছা তাহলে পুরুষ, তাহলে বিবাহিত পুরুষ কত, 1/6 অংশ। তার মানে বিবাহিত পুরুষ, তার মানে পুরুষ টোটাল পুরুষের মধ্যে বিবাহিত হলো 1/6 অংশ। এইবার অঙ্কের মূল বিষয়টা হলো এখানে, টুইস্ট হচ্ছে এখানে। তাহলে পুরুষদের মধ্যে যদি 1/6 ভাগ মানে 6 ভাগের 1 ভাগ যদি বিবাহিত হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে মহিলাও 6 ভাগের 1 ভাগ বিবাহিত। কিভাবে, কারণ একটা গ্রামে যতজন পুরুষ আছে বিবাহিত, প্রত্যেকটা পুরুষ বিয়ে করে নিশ্চয়ই বউগুলা বাসায় নিয়ে আসছে, তার মানে যতজন পুরুষ বিবাহিত ঠিক ততজন মহিলা বিবাহিত। এই অঙ্কে সরাসরি বলা নাই যে মানে যতজন পুরুষ বিবাহিত ঠিক ততজন মহিলা বিবাহিত, আপনাকে বুঝে নিতে হবে। কারণ যারা বিয়ে করছে, পুরুষ যারা বিয়ে করছে তারা তো বউ নিয়ে আসতে আসে, নিয়ে আসছে না,
তাহলে যতজন পুরুষ বিবাহিত ঠিক অতজন মহিলা বিবাহিত, বলা নাই, বুঝে নিতে হবে। তার মানে মহিলাদের মধ্যেও 1/6 ভাগ হচ্ছে বিবাহিত। ক্লিয়ার বিষয়টা? অনেকে এখানে বিতর্ক করবেন, আমি জানি, বলবেন যে কেন ভাই, অনেকে ঘর জামাই থাকে। ঘর জামাইয়ের কথা বল, ঘর জামাই হইলেও তো একজন, যে পুরুষটা, কেউ তো আসছে, পুরুষ না আসুক, মহিলা আসছে, একজন তো আসছে। একজন অনেকে বলে যে ভাই একজন পুরুষ বিয়ে করছে, তার বউ মরে গেছে। ভাই এখানে কেউ মরেনি, হ্যাঁ, এখানে কেউ মরেনি, সবাই জীবিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে 1/6 পুরুষ যদি যদি আমার বিবাহিত হয়, তাহলে বুঝে নিতে হবে 1/6 মহিলাও বিবাহিত। তাহলে এই যে টোটাল যে জায়গা, এখান থেকে যদি আমরা এই 1/6 পরিমাণ বাদ দিই, দেখেন এটা কিন্তু টোটাল মহিলা, এটা কি টোটাল মহিলা? টোটাল মহিলা থেকে যদি আমি বিবাহিত মহিলা, পুরুষ যতগুলো বিবাহিত, মহিলা তো ততগুলো বিবাহিত, তাহলে যেহেতু পুরুষ 1/6 বিবাহিত, তাহলে বুঝে নিতে হবে মহিলা 1/6 বিবাহিত। তাহলে টোটাল মহিলা থেকে এই বিবাহিত মহিলা বাদ দিলেই অবিবাহিত মহিলা পাওয়া যাবে। তাহলে অতএব অবিবাহিত মহিলা, তাহলে এই টোটাল মহিলা থেকে আমরা এই যে 1/6 অংশ বাদ দিচ্ছি। তাহলে লসাগু কত? 9 দুগুণে 18, হ্যাঁ, তাহলে এখান থেকে 2, 3 4 দুগুণে 8 মাইনাস 3 6 18, তাহলে 5/18। তাহলে 5/18 ভাগ, 5/18 ভাগ এই কয়জন মহিলা হচ্ছে অবিবাহিত। কিন্তু অঙ্কে চাইছে যে শতকরা কত পার্সেন্ট, তা পার্সেন্ট, তাহলে অবিবাহিত মহিলা পেয়ে গেছি, তো পার্সেন্ট বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে অতএব অবিবাহিত মহিলার পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু, অনুপাত পেয়ে গেছি 5/18, জাস্ট একে 100 দিয়ে গুণ, পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার আমরা 9 দুগুণে 18, 50 দুগুণে 100, 2 দিয়ে কাটা যায়। 5 50 কত? 250 না? 5 50 250 ভাগ 9, তাহলে উত্তর হচ্ছে 250 ভাগ 9, এত পার্সেন্ট, 250 ভাগ 9%। ওকে, আচ্ছা, 250 ভাগ 9%, এটাই উত্তর। যদি এভাবে থাকে তাহলে তো ভালো, না থাকলে ভাগ করবেন, এই 250 কে 9 দিয়ে ভাগ করবেন। 9 দুগুণে 18, থাকলো হচ্ছে 7, এই শূন্য নিয়ে আসলাম, 7 9 63, থাকলো হচ্ছে 7। এখন তাহলে কি করতে হবে? এই 27 টান দিয়ে, এই 7 যাবে উপরে, এই 9 আসবে নিচে, 27 পূর্ণ 7/9%, তার মানে অবিবাহিত হচ্ছে 27 পূর্ণ 7/9%। আশা করি বুঝতে পারছেন সবাই, ঠিক আছে? আচ্ছা, একজন দুইটা বিয়ে করলে, দুইটা বিয়ে করার সুযোগ নাই, এই গ্রামটা হচ্ছে ভালো গ্রাম, হ্যাঁ, এখানে দুইটা বিয়ে করার সুযোগ নাই। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, তাহলে এই চ্যাপ্টারে আমাদের বাকি থাকলো 3টা অঙ্ক, আর ওইদিকে একটা 16 নাম্বার না কত নাম্বার, একটা 17 নাম্বার একটা অঙ্ক আছে, বুঝলাম না লাস্ট অংশটা। কেন লাস্ট অংশটা বুঝলেন না কেন? লাস্টে আমাদের টোটাল মহিলা হলো 4/9 ভাগ, তাই না? তার ভিতর বিবাহিত মহিলা 1/6 ভাগ, বিবাহিত মহিলা কেন 1/6 ভাগ, পুরুষ যেহেতু বিবাহিত, তাহলে বুঝে নিতে হবে 1/6 ভাগ মহিলাও বিবাহিত টোটাল জনসংখ্যা, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? এই টোটাল মহিলা থেকে যতগুলো মহিলা কি বিবাহিত, তাহলে টোটাল মহিলা থেকে বিবাহিত মহিলা বাদ দিলেই তো অবিবাহিত মহিলা চলে আসবে। এটা হচ্ছে বিবাহিত অবিবাহিত সবাই টোটাল মহিলা, সেখান থেকে বিবাহিত মহিলা বাদ দিলাম, তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে যে 5/18 আসছিল কত, এটা হলো অবিবাহিত মহিলা, এটা তো অংশ আসছে, অনুপাত আসছে, কিন্তু অঙ্কে যে শতকরা কত ভাগ, এই জন্য 100 দিয়ে গুণ, অনুপাত থেকে শতকরা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। জি, আচ্ছা, সমস্যা নেই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের এবার চলে যাবো অনুপাত সমানুপাত, নিউ চ্যাপ্টার, হ্যাঁ, নতুন চ্যাপ্টার অনুপাত সমানুপাত। তার আগে বলে নিই, অনুপাত সমানুপাত চ্যাপ্টারে কিছু থিওরি আছে। আমি প্রথমে থিওরি পড়াবো, আধা ঘন্টা থেকে 40 মিনিট, 40 মিনিট না, সর্বোচ্চ আধা ঘন্টাই লাগবে, আধা ঘন্টা থিওরি পড়াবো। এই থিওরিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই থিওরি থেকেও প্রশ্ন আসে, সুতরাং থিওরির সময় আপনারা মনে করেন না যে এগুলা থিওরি কেন করবো, পরীক্ষা আসে কিনা, আসে, ঠিক আছে? তারপর প্রথমে আমি থিওরি পড়াচ্ছি, তারপর আমরা অঙ্ক শুরু করবো। আর 3টা অঙ্ক থেকে গেল, এই 3টা অঙ্ক আমি এই অনুপাতের মধ্যে করে দিব, আমার মনে থাকবে, সমস্যা নেই। আর যদি আপনাদের তো মনে থাকবে, আপনারা মনে করাই দিলে হবে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি অনুপাত সমানুপাত। আমি আগে একটু ব্যানারটা বের করে নিই, অনুপাত সমানুপাত। ওকে, তাহলে থাকলো। এখন দেখেন, হ্যাঁ 16 নাম্বারও আছে, জি জি ওদিকে আছে, আমার মনে আছে। তাহলে অনুপাত সমানুপাত, তাহলে প্রথমে আমরা অনুপাতে আসি।
অনুপাত আসলে কি? অনুপাত মানে হচ্ছে তুলনা। অনুপাত ইজ ইকুয়াল টু তুলনা। দুটি রাশিকে তুলনা করার জন্য অনুপাত ব্যবহার করা হয়। আবার বলছি, দুটি রাশির তুলনা, তবে একই জাতীয়, তাহলে দুটি একই জাতীয় রাশির তুলনা করার জন্য অনুপাত ব্যবহার করা হয়। আবার বলছি, দুটি একই জাতীয় রাশির তুলনা করার জন্য অনুপাত ব্যবহার করা হয়। দুটি একই জাতীয় রাশির অনুপাত তুলনা করার জন্য অনুপাত ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তুলনা মানে কি? এই তুলনা, অনেকে বোঝে তুলনা কি ভাই? তুলনা কি? তুলনা কি? তুলনা মানে হচ্ছে একজন আরেকজন হচ্ছে ভালো না খারাপ, এই হলো তুলনা, তাই না? তো এখানেও দুইটা রাশির মধ্যে একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ বড়, কত গুণ, কত ভাগ, একটা রাশির তুলনায় কত গুণ, এই তুলনা করার জন্য অনুপাত ব্যবহার করা হয়। একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ, এই এই মানে এই ধারণাটা দেওয়ার জন্য আমাদের অনুপাত ব্যবহার করা হয়। ভেরি সিম্পল, আমি বোঝাই দিচ্ছি। ধরেন একজন লোকের কাছে এ একজন লোক তার কাছে 10 টাকা আছে, 10 টাকা। বি একজন লোক, তার কাছে আছে 30 টাকা। এখন আপনাকে যদি কেউ বলে যে বির কাছে এর কত গুণ টাকা আছে, মনোযোগ দেন প্লিজ। আপনাকে যদি বলে যে বির কাছে এর কত গুণ টাকা আছে, আপনি বলে দিবেন 3 গুণ। 3 গুণ কেন? 3 × 30। কিন্তু যে ব্যক্তি গণিত বোঝে বা যে গাণিতিকভাবে সলভ দিতে চায়, সে কি করবে? সে বলবে বির কাছে এর কত গুণ টাকা, এটা বের করতে হলে এই বির টাকাকে এর টাকা দিয়ে ভাগ করবে, মানে বি এর টাকা ডিভাইডেড বাই এ এর টাকা, এই যে বলবে 3 গুণ, এটা করে বলবে 3 গুণ। অনুপাত মানে ভাগ করা। দুইটা রাশির অনুপাত মানে দুইটা রাশিকে কি করা? ভাগ করা। তাহলে এই যে 30 10 এর তুলনায় কত গুণ, এটা আমরা কিভাবে পাবো? 30 আর 10 এর অনুপাত করলে পাবো। জি, একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ, এটা বের করার জন্য ওই দুইটা রাশির অনুপাত করা হয়। ভেরি মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ, এটা বের করার জন্য অনুপাত ব্যবহার করা হয়। ওকে, ধরেন একটা রাশি হচ্ছে এ আর একটা রাশি হচ্ছে বি। এখন এই দুটো রাশির অনুপাত কিভাবে প্রকাশ করা হয়? এটাকে লেখা হয় a:b। এই যে a:2, এটা হলো ইস্টু। হ্যাঁ, এইটা হলো অনুপাতের চিহ্ন। আর এইটা মানে আসলে a ডিভাইডেড বাই b, মানে a কে b দিয়ে ভাগ করা। দুইটা রাশির অনুপাত মানে তাদেরকে ভাগ করা। তাহলে এই যে ভাগ করছি কেন? 30 কে 10 দিয়ে ভাগ করছি, অনুপাত করছি। তাহলে বি এর টাকা এর টাকা কত গুণ, কিভাবে বের করব? আচ্ছা, বাবার বয়স 50 বছর আর ছেলের বয়স ধরেন হচ্ছে 10 বছর। বাবার বয়স 50 বছর, ছেলের বয়স 10 বছর। তাহলে বাবা ছেলের তুলনায় কত গুণ, কত গুণ বাবার বয়স? কি করে পাবেন? এই বাবার বয়সকে এই ছেলের বয়স দিয়ে ভাগ করবেন। তাহলে কয় গুণ? 5 গুণ। অনেকে বলছে ভাই এটা আমি এমনি পারি, 5 × 10 = 50। আরে ভাই হ্যাঁ, এমনি পারেন, সমস্যা নাই। কিন্তু যখন ফ্র্যাকশন আসবে তখন আপনাকে ভাগ করেই দেখতে হবে। যখন ফ্র্যাকশন আসবে তখন ভাগ করে দেখতে হবে। হ্যাঁ, তাহলে একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ, এই জিনিসটা জানার জন্য আমরা কি ব্যবহার করব? অনুপাত ব্যবহার করব। তাহলে এখন আপনাকে যদি বলা হয় ধরেন যে 30 5 এর কত গুণ, কত গুণ 30 5 এর কত গুণ, তাহলে কি করবেন? 30 কে 5 দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, 30 আর 5 এর অনুপাত করবেন, তাহলে বলবেন 6 গুণ। জি, অনুপাত করে যে ফলাফল আসবে তত গুণ। কিন্তু যদি কেউ বলে আপনাকে যে 5 30 এর কত গুণ, 5 30 এর কত গুণ, তার মানে এবার 5 30 এর কত গুণ, তার মানে এবার 5 কে 30 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু তার মানে ভাগ করলে 1/6 গুণ, বলবেন হ্যাঁ 1/6 গুণ, 1/6 গুণ। তাহলে কোন একটা রাশি সবসময় যে বড়টাই উপরে দিতে হবে এরকম না। এই 5 30 এর কত গুণ, তার মানে এই রাশির কত গুণ, যারটা নির্ণয় করতে বলবে, যার গুণ নির্ণয় করতে হবে তাকে উপরে দিতে হবে। এখন যদি বলে যে 10 15 10 এর কত গুণ, 15 10 এর কত গুণ, 15 10 এর কত গুণ, তার মানে আমরা কি করবো? আচ্ছা, স্ক্রিন থেকে অঙ্ক সরাই দিই, নাহলে অঙ্কটা নিয়ে সবাই হাসাহাসি করবে। এই কই গেল?
সরি, হ্যাঁ, 15 10-এর কত গুণ? তার মানে 15 10-এর কত গুণ? তাহলে 15কে 10 দিয়ে ভাগ করব, 15/10। এবার কি করব? 3 5 15, 5 2 10, তাহলে 3/2 গুণ। ভাই রে, এইবার আপনি যখন বলতে যাবেন যে 3/2 গুণ, এইবার তো সরাসরি বলতে পারছেন না স্যার কত গুণ, তখন কিন্তু আপনাকে ভাগ করে জিনিসটা বলতে হবে। জি, এই জন্য বলছি যে অনুপাত করেই বলতে হবে। 50 10-এর কত গুণ? 5 গুণ, এটা দেখে বোঝা যাচ্ছে, অনুপাত করার দরকার নাই। কিন্তু 15 10-এর কত গুণ? এটা দেখে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, এবার অনুপাত করেই বলতে হবে। বুঝছেন কি বিষয়টা? হ্যাঁ, অনুপাতের কনসেপ্ট, একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ, এই জিনিসটা বের করার জন্য অনুপাত ব্যবহার করা হয়। আচ্ছা, এই অনুপাতের কনসেপ্ট যদি কারো ভালো না থাকে, তাহলে এখন আমরা অঙ্কে মানে আরো থিওরি করব, তাহলে সে ভালো রাঁধুনি হতে পারবে না। কেন? কারণ মানে কতটুকু, মানে একটা তরকারির মধ্যে কতটুকু লবণ দিতে হবে, কত ইস্টু কত লবণ দিতে হবে, বা হলুদ দিতে হবে, বা মরিচ দিতে হবে, একটা অনুপাত আছে। তো এটা, এই অনুপাত যাদের, এখন এর জন্য পড়ালেখা করার দরকার নেই, এই অনুপাত আন্দাজেই হয়। যে জীবনে অনুপাত জানেই না, সেও কিন্তু তার অনুপাতের নলেজ ভালো হতে পারে। আর অনেক পড়ালেখা করছে, তার অনুপাতের নলেজ খারাপ হতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে, আচ্ছা আচ্ছা, অনুপাত মানে হচ্ছে একই জাতীয় দুটি রাশির তুলনা কিন্তু। হ্যাঁ, তার মানে বয়সের সাথে টাকার অনুপাত করা যাবে না। বয়সের সাথে বয়স, সমজাতীয় দুটি রাশির অনুপাত। হ্যাঁ, সমজাতীয় অনুপাত করতে হয় দুইটা একই জাতীয় রাশি। টাকার সাথে বয়সের অনুপাত করা যাবে না, আবার বয়সের সাথে দূরত্বের অনুপাত করা যাবে না, দূরত্বের সাথে দূরত্ব, বয়সের সাথে বয়স। ঠিক আছে? আচ্ছা, যেমন, আচ্ছা, এই জন্য একটা নোট লিখবেন, অনুপাতের কোনো একক নেই। অনুপাতের কোনো একক নেই। একক নেই, কেন একক নেই? ধরেন আমরা দুইটা রাশির অনুপাত করব, একটা হলো 5 মিটার আর একটা হচ্ছে 7 মিটার। এই দুইটা রাশির অনুপাত করব, 5 মিটার আর 7 মিটারের অনুপাত। তাহলে অনুপাত কিভাবে করব? 5/7। তাহলে এই মিটার আর মিটার কেটে যাবে, কারণ ভাগ, অনুপাত মানে তো ভাগ করা, ভাগ করলে এই একক দুইটা কেটে যায়। আসলে এই জন্য অনুপাতের কোনো একক থাকে না, যেহেতু একই জাতীয় দুইটা রাশির অনুপাত, মানে একই জাতীয় দুইটা রাশিকে ভাগ করছি, এই জন্য একক একক কি যাচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে অনুপাতের কোনো একক নেই। কেন নেই? কারণ বলবেন একই জাতীয় দুইটা রাশিকে ভাগ করার জন্য কি একক থাকছে না। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখেন, তাহলে অনুপাতের কোনো একক নেই। কেন একক নেই? কারণ একই জাতীয় দুটি রাশিকে ভাগ করার জন্য কি এককগুলা কেটে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে অনুপাতের একটা রাশি, এ একটা রাশি, বি একটা রাশি, এই দুইটাকে আমরা বলছি, এই দুইটা রাশির অনুপাত কিভাবে লিখবো? a:b। তাহলে a:b, এই যে a:b দুইটা রাশি আছে, অনুপাতের দুইটা যে রাশি আছে, এটা রাশি এটা রাশি। হ্যাঁ, এই রাশিকে বলা হচ্ছে, এই রাশিকে বলা হচ্ছে পূর্ব রাশি, ঠিক আছে, আর বা পূর্ব পদ। আর এই রাশিকে বলা হচ্ছে উত্তর রাশি বা উত্তর পদ। উত্তর রাশি বা উত্তর পদ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? তাহলে অনুপাতের যে দুইটা রাশি, তার এই প্রথম রাশিকে বলে পূর্ব রাশি বা পূর্ব পদ, আর এই দ্বিতীয় রাশিকে বলা হচ্ছে উত্তর রাশি বা উত্তর পদ। ঠিক আছে? এই যে দুইটা রাশি, একটার নাম হচ্ছে পূর্ব রাশি, একটার নাম হচ্ছে উত্তর রাশি। এই পূর্ব রাশি আর উত্তর রাশির মানের উপর ভিত্তি করে আমরা, আচ্ছা, আর একটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে এই যে অনুপাত, এই অনুপাতে কয়টা রাশি আছে? দুইটা। এই একটা রাশি, এই একটা রাশি। অনুপাতে কয়টা রাশি? দুইটা রাশি। অনুপাতে যদি দুইটা রাশি থাকে, সেই অনুপাতকে বলে সরল অনুপাত। আবার বলছি, যে অনুপাতে রাশি দুইটা, তাকে বলে সরল অনুপাত। তাহলে সরল অনুপাত কি? সরল অনুপাত, আমরা এখন কিন্তু সরল অনুপাত, ঠিক আছে? তাহলে যে অনুপাতে রাশি, যে অনুপাতের রাশি দুটি, অনুপাতের রাশি দুটি, তাকে সরল অনুপাত বলে। সরল অনুপাত বলে। আচ্ছা, তাহলে এই যে এ একটা রাশি, বি একটা রাশি, এখানে কয়টা রাশি? দুইটা রাশি।
তাহলে এই জন্য এটাকে আমরা বলছি সরল অনুপাত। যেমন 3:4 এটা একটা সরল অনুপাত। কেন? এখানে কয়টা রাশি? দুইটা রাশি। যে অনুপাতের রাশি দুটি সেটা হচ্ছে সরল অনুপাত। আচ্ছা, এখন এই যে সরল অনুপাত, এই সরল অনুপাতের আমি আগে বলছি একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। এই পূর্ব রাশি আর উত্তর রাশির মানের উপর ভিত্তি করে সরল অনুপাতকে 3 ভাগে ভাগ করা যায়। মনোযোগ দেন, এই পূর্ব রাশি আর উত্তর রাশির মানের উপর ভিত্তি করে সরল অনুপাতকে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে সরল অনুপাত আবার 3 প্রকার। আচ্ছা, একটা হচ্ছে গুরু অনুপাত, লঘু অনুপাত আগে, লঘু অনুপাত, আর একটা হচ্ছে গুরু অনুপাত, আর একটা হচ্ছে একানুপাত। আচ্ছা, ধরেন একটা অনুপাত হচ্ছে 4:3। আচ্ছা, 3:4, 3:4। এখানে পূর্ব রাশি কি 3 আর উত্তর রাশি কি 4। দেখেন এই পূর্ব রাশি কিন্তু ছোট, পূর্ব রাশি ছোট আর উত্তর রাশি কি বড়। যে অনুপাতের মানে যে সরল অনুপাতের এই পূর্ব রাশি ছোট আর উত্তর রাশি বড়, এইটাকে বলা হচ্ছে লঘু অনুপাত। লঘু মানে ছোট, লঘু মানে কিন্তু ছোট, লঘু মানে কি ছোট, মানে প্রথমেই ছোট, তাহলে প্রথম রাশি হবে ছোট। আর গুরু অনুপাত উল্টা, মানে পূর্ব রাশি হবে বড় আর উত্তর রাশি হবে ছোট। তাহলে যে সরল অনুপাতের পূর্ব রাশি বা পূর্বপদ বড় সেটা হচ্ছে গুরু অনুপাত। গুরু মানে বড় না, গুরু মানে কি, গুরু কাকে বলি, বড় না, গুরু তো সে তো বড়ই। হ্যাঁ, তাহলে প্রথমেই গুরু মানে বড়, মাথায় রাখবেন। আর লঘু মানে ছোট, লঘু মানে ছোট মানে প্রথমেই ছোট, তাহলে প্রথমটা ছোট লঘু অনুপাত, প্রথমটা বড় গুরু অনুপাত। ওকে। আচ্ছা, একানুপাত, যে সরল অনুপাতের দুইটা রাশি সমান, পূর্ব রাশি উত্তর রাশি দুইটাই সমান, তাকে বলা হচ্ছে একানুপাত। কেন এগুলোর নাম এরকম কেন হলো? আসলে অনুপাত মানে কি 3:3, এটাকে কিভাবে লিখবো? 3/3 না, মান কত 1। একানুপাত মানে এই অনুপাতের মান হচ্ছে 1, এজন্য বলা হচ্ছে একানুপাত, মানে এটার মান 1। ঠিক আছে? আর এটা কত 4/3, 4/3 না। আচ্ছা, 4/3 এই মানটা কি নিশ্চয়ই গ্রেটার দ্যান 1। 4/3 করলে কি 1 এর চেয়ে বড় আসবে না? হ্যাঁ, গুরু অনুপাত মানে যে অনুপাতের মান 1 এর চেয়ে বড় আসবে। আর এটা কি 3/4 না, 3/4 তা 3/4, উপরে ছোট নিচে বড়, তাহলে এই রাশির মান কি 1 এর চেয়ে ছোট না, লেস দ্যান 1 না, লেস দ্যান 1, তাই তো? আচ্ছা, তার মানে 3/4 লেস দ্যান 1, 1 এর চেয়ে ছোট লঘু। তার মানে মানটা মানে অনুপাতের মানটা 1 এর সাথে কম্পেয়ার করে নাম হইছে। 1 এর সমান হলে একানুপাত, 1 এর চেয়ে বড় হইলে 1 এর চেয়ে বড় তাহলে গুরু, বড় মানে গুরু। হ্যাঁ, আর 1 এর চেয়ে ছোট তাহলে কি লঘু। ওকে। আচ্ছা, সহজে মনে রাখার উপায় কি, এই যে পূর্বপদ ছোট লঘু অনুপাত, পূর্বপদ বড় গুরু অনুপাত, দুই পদে যদি সমান হয় তাহলে সেটা কি একানুপাত। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে গেল সরল অনুপাত যে 3 ধরনের, আমরা এটা বুঝে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত, আচ্ছা ধরেন একটা অনুপাত হচ্ছে 3:4, 3:4। এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 3, উত্তর রাশি হচ্ছে 4। কোন একটা সরল অনুপাতের এই পূর্ব রাশিকে উত্তর রাশি বানাই দিব, উত্তর রাশিকে পূর্ব রাশি বানাই দিব, তাহলে একটা নতুন অনুপাত পাবো। তাহলে এটা পূর্ব রাশিকে উত্তর রাশি বানাই দেন, মানে এই 3 চলে আসবে 4 এর কাছে আর 4 চলে আসবে 3 এর কাছে, তার মানে এটা 4:3। দেখেন, তাহলে আবার বলছি, তাহলে কোন একটা সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি বানাই দিব আর উত্তর রাশিকে পূর্ব রাশি বানায় নতুন যে অনুপাতটা পাবো, এই নতুন অনুপাতকে বলা হচ্ছে এই অনুপাতের ব্যস্তানুপাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, মানে সোজা কথা এরা জায়গা পরিবর্তন করবে। তার মানে 3/4 এটার ব্যস্তানুপাত হলো 4 যাবে উপরে 3 আসবে নিচে, মানে কত 4/3। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা কি বললাম, কোন একটা সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশিকে উত্তর রাশি বানাই দিব আর উত্তর রাশিকে পূর্ব রাশি বানাই দিয়ে নতুন যে অনুপাত পাবো সেই নতুন অনুপাতের নাম হচ্ছে এই অনুপাতের ব্যস্তানুপাত। ক্লিয়ার? আচ্ছা, কিংবা কোন একটা অনুপাতের লবকে হর বানাই দিব আর হরকে লব বানাই দিয়ে যে অনুপাত পাবো সেটা হলো এই অনুপাতের ব্যস্তানুপাত। একদম ইজি। আচ্ছা, ব্যস্তানুপাতের পরে গেল
যৌগিক বা মিশ্র অনুপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যৌগিক বা মিশ্র অনুপাত অনেকবার পরীক্ষাতে আসছে, হ্যাঁ প্রিলিতে অনেকবার আসছে। যৌগিক বা মিশ্র অনুপাত, কম্পাউন্ড রেশিও। আচ্ছা, যৌগিক বা মিশ্র অনুপাত। যৌগিক বা মিশ্র অনুপাত। আচ্ছা, আমি তিনটা অনুপাত লিখছি। ধরেন একটা হচ্ছে 3:4, ওকে, আর একটা হচ্ছে 5:7, আর একটা হচ্ছে 3:5। এই যে তিনটা অনুপাত লিখলাম, হ্যাঁ, এই তিনটা সরল অনুপাত। এই তিনটা সরল অনুপাতের এটা কিন্তু পূর্ব রাশি, এটাও পূর্ব রাশি, এটাও পূর্ব রাশি। সবগুলোর পূর্ব রাশিগুলো গুণ করবেন, সবার পূর্ব রাশি গুণ করবেন। তাহলে পূর্ব রাশি কি? এইটা, এটা, এটা। তাহলে 3 গুণ 5 গুণ 3, ব্যাস। এইবার সবার এই উত্তর রাশি গুণ করবেন। তাহলে 4 গুণ 7 গুণ 5। এইবার এই যে সবগুলোর পূর্ব রাশি গুণ করে যে একটা রাশি পাবেন না, এটাকে ধরবেন পূর্ব রাশি। আর সবার এই যে উত্তর রাশিকে গুণ করে আরেকটা রাশি পাবেন না, এটাকে উত্তর রাশি ধরে এই যে নতুন যে অনুপাতটা পাবো, নতুন একটা সরল অনুপাত পাবো, এই অনুপাতটা হচ্ছে এই তিনজনের মিশ্র অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে এই অনুপাতটা আমি কেমনে লিখবো? এখন শোনেন, অনেকে বোকামি করে, প্রথমে গুণ করে লেখে, তারপর আবার কাটাকাটি করে। এই কাজ করবেন না। তাহলে আপনি গুণ করতে পারেন, এটা গুণ করতে পারেন, এটা গুণ করতে পারেন, কেন? আচ্ছা, এক করে দেখি। 3 5 15, 3 15 45, ইস্টু 4 7 28, 5 7 35, 4 35 140। এখন এই যে অনুপাতটা আমরা পাইলাম, এই অনুপাতটা হচ্ছে এই তিনটা অনুপাতের মিশ্র অনুপাত। একদম ইজি। কিভাবে? আপনাকে কতটা অনুপাত দেওয়া থাকবে? তিনটাই যে দেওয়া থাকবে এমন না, দুইটাও থাকতে পারে, কিছু না। আপনাকে কতগুলো অনুপাত দেওয়া আছে, সরল অনুপাত দেওয়া আছে। সেই সরল অনুপাতগুলোর সবার পূর্ব রাশিকে গুণ করে পূর্ব রাশি আর উত্তর রাশিকে গুণ করে উত্তর রাশি ধরে নতুন যে অনুপাত পাবো, সেই নতুন অনুপাতটার নাম হচ্ছে ওই সবগুলো অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অনুপাত, দুইটা রাশির অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে লিখতে হয়। খেয়াল করবেন, দুইটা রাশির অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে লিখতে হয়, মানে সবচেয়ে ছোট আকারে। মানে এই দুইজনকে যদি এখন কাটাকাটি করা যায়, কেটে দিতে হবে। অনুপাত মানে ভাগ না? তাহলে 45:140 মানে কি? 45/140 না? এই দুইজনকে কি কাটা যায়? 5 দিয়ে কাটা যায়। এই দেখেন, এটা লাস্টে 5 আছে, এটা লাস্টে 0 আছে, 5 দিয়ে কাটা যায়। 5 9 45, 5 2 10 থাকলো হলো 4, 4 মানে 40, 5 আসলে 40, তার মানে কত? 9/28, মানে কি 9:28। এই যে বোকামি করলাম, আমরা কি বোকামি করলাম? প্রথমে গুণ করে তারপর আবার ভাগ করছি। কেন ভাই? আমি এই গুণ করে এখানে এসেই আমি দেখবো যে এখানে আর এখানে কোনো জিনিস কমন আছে কিনা। এই দুইটা অনুপাত মানে তো এটার সাথে এটা ভাগ করা, তো এটার সাথে এটা ভাগ করলে এখানে আর এখানে যদি কমন থাকে সেটা কেটে যাবে না? এই যে 5 আর 5 কমন আছে, ওইটা আগেই কেটে দিব। খালি খালি গুণ কেন করব? গুণ করে পরে আবার ভাগ করছি কেন? আগে 5 কেটে দিলাম। তাহলে 3 3 9, 4 7 28, তার মানে এদের মিশ্র অনুপাত হচ্ছে 9:28। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, মিশ্র অনুপাত বের করার সময় প্রথমে সবার পূর্ব পদ গুণ করবেন, উত্তর পদ গুণ করবেন, ঠিক আছে? এইবার দেখবেন এই পূর্ব পদ আর উত্তর পদের মধ্যে কমন কিছু আছে কিনা। ওইটা তো কেটে যাবে, তাহলে আপনি কেন গুণ করবেন তারপর আবার কেন কাটবেন? আগে ওইটাকে ভ্যানিশ করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে অনেকেই বোকামিটা করবে। কি করবে? এটা গুণ করবে, এটা গুণ করবে, তারপর আবার কাটাকাটি করবে। দরকার নাই, দরকার নাই, বড় করে নিয়ে কাটাকাটি করার দরকার কি? এখানে আপনি তো জানেনই অনুপাত মানে হচ্ছে এই রাশির সাথে এই রাশি ভাগ হবে। তাহলে এখানে আর এখানে যদি কমন থাকে, তখন তো এইটাকে কেটেই যাবে। তাহলে আমি ওইটাকে কেন টেনে নিয়ে যাবো আগে? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ওকে, বুঝতে দিচ্ছি। তাহলে মিশ্র অনুপাত আমরা এইভাবে বের করবো। তাহলে মিশ্র অনুপাত গেল, এবার যাচ্ছে হচ্ছে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত, জি, দ্বিগুণানুপাত। আচ্ছা, দ্বিগুণানুপাত ধরেন 3:4 একটা অনুপাত, 3:4 একটা অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে এই অনুপাতের দ্বিগুণানুপাত কত? এই অনুপাতের দ্বিগুণানুপাত মানে কিন্তু এই অনুপাতকে 2 দিয়ে গুণ করা না। দ্বিগুণানুপাত মানে অনেকে মনে করে 2 দিয়ে গুণ করা না। দ্বিগুণানুপাত মানে হচ্ছে প্রত্যেকটা রাশিকে ওই রাশি দিয়েই গুণ করা, মানে 2 বার গুণ করা। তার মানে এইটার দ্বিগুণানুপাত হবে হচ্ছে এরকম, এই 3 কে 3 দিয়ে গুণ, আর এই 4 কে 4 দিয়ে গুণ। তাহলে 3 কে 3 দিয়ে গুণ মানে 3 স্কয়ার, 4 কে 4 দিয়ে গুণ মানে 4 স্কয়ার, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16। এইজন্য অনেকে মনে রাখে এইভাবে যে কোন একটা অনুপাতকে বর্গ করে প্রাপ্ত অনুপাতটা হলো
তার দ্বিগুণ অনুপাত। বিষয়টা হলো তা না, বিষয়টা হচ্ছে এই রাশিকে এই রাশি দিয়ে গুণ, এই জন্য দ্বিগুণ। দ্বিগুণ অনুপাত মানে এই এই জিনিসটাকে দুইবার গুণ করা, মানে একই জিনিস দুইটা দিয়ে দুইটা গুণ করা, ঠিক আছে? আচ্ছা, মনে রাখতে পারেন। তাহলে 3:4 এটার দ্বিগুণ অনুপাত কিভাবে পাবো? এটার স্কয়ার করব, এটার স্কয়ার করব, ব্যাস। 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16। তাহলে কোন একটা অনুপাতের পূর্ব রাশির বর্গ করে প্রাপ্ত রাশিটাকে পূর্ব রাশি, আর উত্তর রাশির বর্গ করে প্রাপ্ত রাশিকে উত্তর রাশি ধরে নতুন যে অনুপাত পাবো, সেই নতুন অনুপাতটা হলো আগের অনুপাতের দ্বিগুণ অনুপাত। তাহলে আপনাকে যদি কেউ বলে 5:6 এর দ্বিগুণ অনুপাত কত, আপনি বলবেন 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36, 25:36। বোঝা গেছে? মানে কোন একটা অনুপাতের দুইটা রাশির বর্গ করে প্রাপ্ত যে নতুন অনুপাত, সেই নতুন অনুপাতটাকে আমরা বলছি ওই আগের অনুপাতটার দ্বিগুণ অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যাচ্ছি দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত, আচ্ছা দ্বিভাজিত দ্বিভাজিত অনুপাত। আচ্ছা, দ্বিভাজিত অনুপাত কি? আচ্ছা, আমি আপনাকে যদি বলি যে 16:49 এর দ্বিভাজিত অনুপাত কত? দ্বিভাজিত অনুপাত হচ্ছে দ্বিগুণ অনুপাতের রিভার্স। দ্বিভাজিত অনুপাত হচ্ছে, হ্যাঁ, দ্বিভাজিত অনুপাত হচ্ছে দ্বিগুণ অনুপাতের রিভার্স। দ্বিগুণ অনুপাত কিভাবে পাইছিলাম? দুইটা অনুপাতের দুইটা রাশিকে বর্গ করে আমরা পাইছিলাম হচ্ছে দ্বিগুণ অনুপাত। আর দ্বিভাজিত অনুপাত হচ্ছে বর্গ না, বর্গের রিভার্স বর্গমূল করব। হ্যাঁ, তাহলে কোন একটা সরল অনুপাতের এই অনুপাতের এই রাশিগুলোকে বর্গমূল করে নতুন যে অনুপাতটা পাবো, সেই নতুন অনুপাতটা হচ্ছে এদের কি? দ্বিভাজিত অনুপাত। ওকে, আচ্ছা, তাহলে এই 16 বর্গমূল ইস্টু 49 এর বর্গমূল, তো 16 বর্গমূল 4, 49 হচ্ছে 7। তাহলে 16:49 এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে 4:7। ক্লিয়ার বিষয়টা? তাহলে দ্বিগুণ অনুপাতের রিভার্স হচ্ছে কি? দ্বিগুণ অনুপাতের রিভার্স হচ্ছে দ্বিভাজিত অনুপাত। জি, আচ্ছা, তাহলে বর্গমূল করব। তাহলে আপনাকে যদি বলে যে 16:25 এর দ্বিভাজিত অনুপাত কত, আপনি বলবেন 16 রুট হচ্ছে 4, আর 25 এর রুট কত? 25 এর রুট হচ্ছে 5। তার মানে বলবেন হচ্ছে 4:5। আশা করি বুঝছেন দ্বিভাজিত অনুপাত। এখন হচ্ছে ত্রিগুণানুপাত। ত্রিগুণানুপাত, ত্রিগুণানুপাত, ত্রিগুণানুপাত। ত্রিগুণানুপাত কি? ত্রিগুণানুপাত হচ্ছে কিছুই না, ধরেন 2:3 একটা অনুপাত, এর ত্রিগুণানুপাত কি? 3 বার গুণ, মানে কিউব। দ্বিগুণানুপাত মানে স্কয়ার করা, ত্রিগুণানুপাত মানে কিউব করা। তাহলে 2 এর কিউব করবেন, 3 এর কিউব করবেন, 2 এর কিউব 8, 3 এর কিউব 27। তাহলে 2:3 এর ত্রিগুণানুপাত হচ্ছে 8:27। ত্রিগুণানুপাত মানে হচ্ছে কি করা? ত্রিগুণানুপাত মানে হচ্ছে মানে কিউব করা, কিউব করে, মানে একটা সরল অনুপাতের রাশি দুইটা কিউব করে প্রাপ্ত নতুন অনুপাত হচ্ছে এই অনুপাতের ত্রিগুণানুপাত। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা পড়বো সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। সবচেয়ে বেশিবার পরীক্ষাতে আসছে এবং আমাদের প্রত্যেকটা অঙ্কে, প্রত্যেকটা না হলেও 80% অঙ্কে ধারাবাহিক অনুপাতের ব্যবহার আছে, বিশেষ করে রিটেনেও প্রিলিতেও। সুতরাং এটা ভালো করে বুঝবেন, মনোযোগ দিন। ধারাবাহিক অনুপাত, সাকসেসিভ রেশিও। ধারাবাহিক অনুপাত, সাকসেসিভ রেশিও। আচ্ছা, ধরেন a:b একটা অনুপাত, b:c একটা অনুপাত। এখানে সরল অনুপাত কয়টা? এখানে সরল অনুপাত দুইটা, দুইটা আলাদা অনুপাত। জি, এখানে দুইটা আলাদা অনুপাত, এটা একটা আলাদা অনুপাত, এটা একটা আলাদা অনুপাত। শুনেন, দুইটা সরল অনুপাতের মধ্যে যদি একটা রাশি কমন থাকে, মনোযোগ দেন প্লিজ, দুইটা সরল অনুপাতের মধ্যে যদি একটা রাশি কমন থাকে এবং এই রাশিটার মান যদি সমান থাকে দুই জায়গাতে, এই যে a:b, b:c, এই জায়গায় যে রাশি আছে এখানে সে একটা রাশি আছে, তা দুইটা অনুপাতে যদি একটা রাশি কমন থাকে এবং সেই কমন রাশির মান যদি এখানেও যায় এখানেও তাই থাকে, তাহলে এই দুইটা অনুপাতকে কম্বাইন করে আমরা লিখতে পারবো a:b:c। এই যে ধারাবাহিকভাবে লেখা a b c, a:b দেয়া থাকবে, b:c দেয়া থাকবে, বলবে a:b:c কত। বোঝা গেছে বিষয়টা? তাহলে দুইটা অনুপাত আপনাকে দেওয়া থাকবে আর বলবে যে a:b:c কত, বা তিনটা অনুপাত দেওয়া থাকবে a:b, b:c, c:d, বলবে a:b, c:d = 5। এই যে ধারাবাহিকভাবে লেখা, এটাকে বলা হচ্ছে এই সবগুলো অনুপাতের ধারাবাহিক অনুপাত। এটাকে বলা হচ্ছে এই দুইটা অনুপাতের
সাকসেসিভ রেশিও বা ধারাবাহিক অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হলো এই দুইটা রাশির মান যদি সমান হয় তাহলে লেখা যাবে না, যাবে না। কিন্তু কখনো কখনো এই দুইটা রাশির মান সমান থাকবে, কখনো কখনো থাকবে না। যখন এই দুইটা রাশির মান সমান থাকবে না অনুপাতে, তখন সমান করে নিতে হয়। এখন কোন প্রসেসে সমান করতে হয় সেই বিষয়টাই আমরা দেখবো, কেন এই জায়গাটা থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। সো এখন আমরা অঙ্ক শুরু করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, ধারাবাহিক অনুপাত আমরা করবো এখন। ধারাবাহিক অনুপাতের কিছু অঙ্ক করব। আচ্ছা, প্রথমে আমি আপনাদের একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হলো a/b is equal to 2:3, b/c is equal to 7:5 হলে a/b/c is equal to 5। আচ্ছা, দেখেন এখানে দেয়া আছে a/b হচ্ছে 2:3। আচ্ছা, a/b equal to 2:3, b/c is equal to 7:5 হলে a/b/c is equal to what? আচ্ছা, প্রথমে আমি আপনাদের মূল বিষয়টা দেখাচ্ছি, পরে কিভাবে দ্রুত সময়ের মধ্যে করা যায় বা যেটা সবচেয়ে কনভিনিয়েন্ট হবে, মানে সহজ হবে বা সুবিধাজনক হবে, সেটাই করাবো আমি। ঠিক আছে, কিন্তু মূল কনসেপ্টটাও জানা রাখবে। আচ্ছা, দেখেন এই যে a/b আর এই যে b/c, এই অনুপাত আর এই অনুপাতে কমন রাশিকে, কমন রাশি হচ্ছে b। এখানেও b আছে, এখানেও b আছে। দেখেন এখানে b কি প্রথমে আছে না দ্বিতীয় আছে? এখানে b কিন্তু দ্বিতীয় স্থানে। তার মানে আপনাকে বুঝতে হবে এই দুইটা মানের মধ্যে কোনটা b এর মান। এই যে এইটা দ্বিতীয় স্থানে আছে, সুতরাং এইটা হলো b এর মান। কিন্তু এই জায়গাতে b আছে প্রথমে, তার মানে এখানে কিন্তু b এর মান এটা না, এখানে কিন্তু b এর মান প্রথমটা। অনেকে বুঝে না, এখন মানে এভাবে বলছি শুধু অনেকে বোঝার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো এখন প্রশ্ন হলো যে a/b/c এটা আমরা কিভাবে বের করব? তার প্রথম কাজ হচ্ছে এই যে এখানে যে কমন রাশি, এই দুইটা অনুপাতে যে কমন রাশি, সেই কমন রাশির এইখানে যে মান, সেই মান দিয়ে এই পাশে গুণ, আর এইখানে যে মান, সেই মান দিয়ে এই পাশে গুণ করলে সমান হয়ে যাবে। তাহলে কমন রাশির মান এখানে কত? এখানে b এর মান হলো 3, তাহলে এই 3 দিয়ে এই পাশে গুণ, তার মানে এই যে অনুপাত আছে এটাকে গুণ। আর এখানে সেই কমন রাশি b এর মান হচ্ছে 7, সেই 7 দিয়ে এই পাশে গুণ। সমান করতে হলে এই কমন রাশির এই পাশের মান দিয়ে ওই পাশে গুণ, আর এই মান দিয়ে এই পাশে গুণ, তাহলে সমান হয়ে যাবে। এবার 7 দিয়ে গুণ করেন, তাহলে a/b is equal to 7 দুগুণে 14 3 সাথে 21। এই যে 7 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এবার এখানে 3 দিয়ে গুণ, তাহলে b/c 3 সাথে 21 3 পাশে 15। দেখেন এই যে 3 সাথে 21 3 পাশে 15। ক্লিয়ার? এখন দেখেন b এর মান এখন 21, b এর মান এখানে 21। এই যে কমন রাশির মানটা সমান করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। তাহলে আমরা কমন রাশির মানটা কি করে ফেলছি? সমান করে ফেলছি। যেহেতু কমন রাশির মানটা সমান হয়ে গেছে, এবার আমরা সাকসেসিভ আকারে লিখব a/b/c is equal to এর মান 14 না, এই যে 14। b এর মান দেখেন এখানেও 21, এখানেও 21, আর c এর মান 15। তাহলে উত্তর হচ্ছে 14:21:15। ক্লিয়ার বিষয়টা? এই যে এইভাবে যেটা করলাম, এইভাবে আমরা পরীক্ষা হলে করব না, যদিও এটা সহজ, কিন্তু যখন a/b/c/d আসবে তখন এই প্রসেসটা দিস ইজ নট অ্যান ইজি ওয়ে। ঠিক আছে, এইভাবে করা যাবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমি এখন যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা এই প্রসেসটাই ফলো করবেন। যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন, সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ABC এর সাকসেসিভ রেশিও বের করব। সবাই মনোযোগ দিন, প্রসেসটা বুঝেন, কারণ আমি আবার বলছি এই প্রসেসটা শুধু এই চ্যাপ্টারে লাগবে না, এই প্রসেসটা লাগবে লাভ ক্ষতিতে, এই প্রসেসটা লাগবে শতকরায়, এই প্রসেসটা অনুপাত সমানুপাতে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রসেসটা কি দেখেন, আমাদের নির্ণয় করতে বলছে কি, নির্ণয় করতে বলছে a/b/c। তাহলে আমরা লিখে ফেললাম a/b/c, এই যে ABC লিখে ফেললাম, যেভাবে বের করতে বলছে সেভাবে লিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা লিখলাম। এইবার প্রথমে দেখেন a/b কত? a/b 2:3। মনোযোগ দেন প্লিজ, একটু এদিকে তাকান, মনোযোগ দেন। আচ্ছা, a/b কত? 2:3। তাহলে a/b যদি 2:3 হয়, তার মানে a এর জায়গায় আমি এই যে 2 বসালাম, b এর জায়গায় 3 বসালাম। দেখেন এই যে এখানে a b এর মান কত? এর মান 2, b এর মান 3, তাহলে এর নিচে এর মান, b এর নিচে b এর মান। ক্লিয়ার? b/c কত? b/7:5। তাহলে b এর মান কিন্তু আবার 7। এইবার বলেন তো b এর মান 7, তাহলে b এর নিচে 7 বসাবো, তাহলে এই যে b, তাহলে b এর নিচে 7 বসালাম। এখন অনেকে বলতে পারেন এখানে কেন বসালেন না? ভাইরে এখানে তো একজনকে বসাইছি, তাহলে এর নিচে বসাবো। ওখানে তো বসানোর সুযোগ নেই, একজন বসে গেছে, তাহলে আরেক ধাপ নিচে বসালাম।
এইবার বলেন সির মান কত? সির মান 5, তাহলে সির নিচে 5 বসবে, তাহলে সির নিচে 5 বসালাম। অনেকে বলবেন যে সির নিচে এখানে কেন বসালেন না? ভাই এই 5 মানটা তো এর সাথে রিলেটেড না, এই 5 মান তো সাথে সাথে রিলেটেড, সুতরাং সাথের পাশে বসাবো। এই কাজটুকু আপনি করবেন, এ বি সি এগুলো মান এইভাবে বসাবেন। হ্যাঁ, এইবার মনোযোগ দেন প্লিজ, একটু এদিকে তাকান প্লিজ। এখন দেখেন তো এই সি এর নিচে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এই যে এখানে কিন্তু ফাঁকা জায়গা, এখানে কিন্তু একজনের বসার কথা, বসে নাই। বি এর নিচে কিন্তু দুইজন বসছে, কিন্তু এই সি এর নিচে কিন্তু এখানে একজন ফাঁকা জায়গা আছে, এই এর নিচে এখানে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। অনেকে ঝামেলা মনে হতে পারে, কিন্তু আমি বলছি দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, প্লিজ বোঝেন নাকি? কিন্তু প্রশ্ন হলো এই ফাঁকা জায়গায় কে বসবে? এই ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গার পাশে, ডান পাশে বা বাম পাশে যেখানেই থাক, উপরে না কিন্তু, উপর নিচে না, পাশে। এই ফাঁকা জায়গার পাশে কে আছে? 7। এই ফাঁকা জায়গার পাশে যে আছে সেই বসবে এখানে। তাহলে এই ফাঁকা জায়গার পাশে যেহেতু 7 আছে, তাহলে এই 7 এদের বসে যাবে। এখন এই ফাঁকা জায়গার পাশে কে আছে? এই ফাঁকা জায়গার পাশে, এই পাশে তো নাই, এই পাশে ডানে বামে কোনো ব্যাপার না, পাশে যে আছে সেই বসবে। তাহলে এই ফাঁকা জায়গার পাশে আসতে আসতে 3, তাহলে এই ফাঁকা জায়গায় 3 বসে যাবে। এবার আপনি একটু গোল করে রাখেন। কেন গোল করে রাখলেন জানেন? কারণ ওখানে যে ফাঁকা জায়গা ছিল এই জিনিসটা আপনি ডিনোট করে রাখলেন, কারণ ক্লাস শেষে আবার বুঝতে যাবেন যে এইটা কোথা থেকে আসলো, এই জন্য। হ্যাঁ, এবার গুণ করেন। 7 দুগুণে 14, 3 সাথে 21, 3 5 15। এই হলো আমাদের A:B:C। ব্যাস, আশা করি বুঝতে পারছেন। এবার বলেন তো বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার বলেন বুঝতে পারছেন কিনা প্লিজ? এই যে সাকসেসিভ রেশিও বের করার বিষয়টা, সমস্যা থাকলে আরেকবার বলবো প্লিজ, প্লিজ একটু কমেন্ট করবেন প্লিজ। তাহলে এই ফাঁকা জায়গায় কি বসবে? ফাঁকা জায়গা হচ্ছে তার পাশে যেটা থাকবে সেই জিনিসটা বসাই দেব। ওকে, বুঝতে পারছি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে মানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আরো কয়েকটা এক্সাম্পল করব যাতে আমাদের এই জিনিসটা প্র্যাকটিস হয়ে যায় এখানে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো A:B is equal to 5:7 আর B:C is equal to 3:2 হলে A:B:C is equal to what? A:B:C is equal to what? ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, A:B:C চাইছে, তাহলে ABC লিখে ফেলি, ABC লিখে ফেললাম। এবার A:B মানে A এর মান 5, B এর মান 7, এই যে A B বসাই দিলাম। ঠিক আছে? B:C 3:2, তার মানে B এর মান 3, এই যে B এর নিচে 3, C এর মান 2, এখানে বসালাম। ফাঁকা জায়গা কোথায়? এখানে। এখানে ফাঁকা জায়গা, এটার পাশে আছে 7, এখানে 7 বসাই দিলাম। এখানে ফাঁকা জায়গা, এটার পাশে আছে 3, 3 বসাই দিলাম। 3 5 15, 3 7 21, 7 2 14, তার মানে কি 15:21:14। এই যে আমার আগে উত্তর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, বোঝা গেছে? হ্যাঁ, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করাটাই হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ। তো তিনটার ক্ষেত্রে সমস্যা না। অনেকে বলে যে ভাই এর সাথে ওই গুণ করাই সহজ। ভাই এর সাথে গুণ করা সহজ, ঠিক আছে, কিন্তু যখন 4টা রাশি আসবে আমি এখন করাচ্ছি তখন বলবেন না ভাই এটাই ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, সেটা হলো A:B is equal to 2:3, B:C is equal to 4:5, C:D is equal to 3:5 হলে A:B:C:D is equal to what? আচ্ছা, এবার আসছে আমাদের 4টা রাশি। দেখছেন, এবার কয়টা রাশি আসছে? 4টা রাশি। ওকে ফাইন, নির্ণয় করতে বলছে A B C D, তাহলে আমি লিখে ফেললাম A, পরে লিখি A B C D। এবার মান বসাই দেব। A:B হলো 2:3, তাহলে A এর নিচে 2, B এর নিচে 3, B:C 4:5, তার মানে B এর নিচে হলো 4, C এর নিচে হচ্ছে 5, C:D 3:5, তাহলে C এর নিচে হলো 3, এই যে 3, C এর নিচে 3, C এর নিচে এখানে বসানো যাবে না, যেখানে লিখছি তার নিচে যেতে হবে।
বি এর মান হচ্ছে 5, এই যে এখানে 5, এই যে 3 এর পাশে। এইবার মনোযোগ দেন, ফাঁকা জায়গা কয়টা? এই যে এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার পাশে কে? উপর নিচে না কিন্তু, এই ফাঁকা জায়গার পাশে কে? এই ফাঁকা জায়গার পাশে 3, তাহলে এই ফাঁকা জায়গায় এই যে 3 বসালাম। এটা গুল্লা দিয়ে রাখেন। কেন? কারণ ওখানে যে ফাঁকা জায়গা পূরণ করছেন এই জন্য। এই ফাঁকা জায়গার পাশে কে? এই যে কিছুই না, এটা এখানে যা বসাবেন এখানে তাই বসাই দিবেন। কেন? কারণ এখানে এখানে 3 আছে, তাহলে এর পাশে 3 বসালাম, তাহলে এই এখানে যে ফাঁকা জায়গা তার পাশে তো 3 আসলো, তাহলে এখানে 3 বসবে। এই ফাঁকা জায়গায় কি বসবে? এই ফাঁকা জায়গার পাশে 5, তাহলে এখানে 5 বসবে। আচ্ছা, এই ফাঁকা জায়গায় কি বসবে? এই ফাঁকা জায়গার পাশে যে 4, তাহলে এখানে 4 বসবে। এই ফাঁকা জায়গায় কি বসবে? এই ফাঁকা জায়গার পাশে 3, এখানে 3 বসবে। এই ফাঁকা জায়গায় কি বসবে? এই ফাঁকা জায়গার পাশে যে 3, এখানে 3 বসবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো আমি এখানে কি করলাম? গোল করে রাখলাম, যাতে বুঝতে পারি যে এগুলা কি ফাঁকা জায়গা ছিল। ওকে, আচ্ছা, এখন গুণ করেন। গুণ করার আগে আপনাকে যেটা করতে হবে, অনুপাত মানে কি? ভাগ করতে হবে। গুণ করার আগে দেখতে হবে এখানে 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 সব জায়গায় কোন রাশি কমন আছে কিনা। সব জায়গায় কোন রাশি কমন আছে কিনা দেখেন। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে ওই 3 কিন্তু পরে কেটে যাবে, সুতরাং এই 3 আগেই কেটে দেন। ওই 3 দিয়ে গুণ করার দরকার নেই। সব জায়গায় যদি একই রাশি কমন থাকে ওইটা তো আগে পরে কেটেই যাবে, আগেই কেটে দেন। এবার গুণ করেন। 4 দুগুণী 8 ইস্টু 3 4 12 ইস্টু 3 5 15 ইস্টু 5 5 25। তাহলে a ইস্টু b ইস্টু c ইস্টু d 8 ইস্টু 12 ইস্টু 15 ইস্টু 25। ওই যে একজন লিখছে 24 ইস্টু 36 ইস্টু 45 ইস্টু 75। থ্যাংক ইউ। এটা হইছে 3 দিয়ে আবার কাটা যায়, 3 দিয়ে কাটেন, এটা চলে আসবে। অনুপাতকে সবসময় ক্ষুদ্র আকারে প্রকাশ করতে হয়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। এজন্য কাটাকাটি করে কাটাকাটি করে ফেলতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এগুলো দিয়ে গুণই করি তাহলে এই সবার ভিতর কমন যে রাশি আছে সেটা তো পরে কেটেই যাবে, তাহলে আমি কেন আগেই কেটে দিব না? আগেই ভ্যানিশ করে দিব। যেমন দেখবেন যে একটু খেয়াল করে দেখবেন যে সব জায়গায় কমন কোনো কিছু আছে কিনা। যে জিনিসটা সব জায়গায় আছে ওটা কাটা, কেন? ওটা তো পরে এমনি কেটে যাবে। এবার ক্লিয়ার হচ্ছে? এই যে যেটা করলাম আমরা, এই প্রসেসে যদি আমরা এটা না করি, ওই আগের প্রসেসে করতে যাই, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবে, সময় লাগবে বেশি। হ্যাঁ, আশা করি বুঝছেন। ওকে, না বোঝার মতো কিছুই তো বলিনি এখানে, কিছুই বলিনি। ফাঁকা জায়গায় কি কি বসাতে হবে তাই বলছি, শুধু জাস্ট ফাঁকা জায়গায় কি কি মানবে, তারপর প্র্যাকটিস হয়ে যাবে। আজকাল অনেক এগুলো টাইপের অনেক পড়াবো, সমস্যা নেই, টেনশন করবেন না। এই যে আরেকটা দিচ্ছি, জান আরেকটা দিচ্ছি। a is to b is equal to 2 is to 3, b is to c is equal to 4 is to 5, c is to d is equal to 1 is to 3 হলে a is to b is to c is to d is equal to what? আচ্ছা, নির্ণয় করতে বলছে a is to b। আচ্ছা, এটা দেখেন, বুঝবেন। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? এ, ভিডিওটা আবার দিবেন, যারা বুঝতে অসুবিধা হয় তারা ভিডিওটা আবার দিবেন। ভিডিও তো সেভ থাকে, হ্যাঁ, ভিডিও সেভ রাখা হয়েছে এই জন্য, যাতে ক্লাস টাইমটা নষ্ট না হয়। প্লিজ, a is to b হচ্ছে 2 is to 3, তাহলে এর নিচে 2, এখানে 3। b is to c 4 is to 5, তাহলে b এর নিচে 4, c এর নিচে 5। c is to d হচ্ছে 1 is to 3, তাহলে এখানে 1, এখানে 3। এবার ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় 3, এখানে 3। এই যে এই ফাঁকা জায়গায় এর পাশে 5 আছে, তাহলে এখানে 5। এই ফাঁকা জায়গায় এটার পাশে 4 আছে, এখানে 4। এই ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গায় 1 আছে, এখানে 1, এখানে 1। এখন দেখেন সব জায়গায় কমন আছে এরকম কোন রাশি আছে? নাই। দেখেন এখানে 3 নাই, এই জায়গায় 3 আছে কিন্তু এখানে নাই, হবে না। 2 এখানে আছে, 2 এখানে কাটা যেত, কিন্তু এখানে 2 এর কিছু কোনোই নাই, 2 দিয়ে ভাগ দেয় এরকম কেউ নাই, সুতরাং কাটাকাটির কিছু নাই। 4 দুগুণী 8, 3 4 12, 3 5 15। আচ্ছা, 3 5 15, 3 15 কত? 45। তাহলে 8 is to 12 is to 15 is to 45। জি, কমনটা বুঝি নাই, কি যে বুঝেন নাই সেটাই আমি বুঝতে পারছি না। বাইরে কমন মানে কি? সব জায়গায়, মানে এখানে কোথায় পাস কমন? আমার প্রশ্ন হচ্ছে যে কমন যে এই একই এক লাইনেই থাকতে পারে এরকম না, এর মধ্যে যে কেউ এদের সাথে কমন মিলিয়ে যেতে পারে। যেমন আমি বলতে পারি যে এইটার সাথে এটার এই রাশিতে কমন আছে, কি কমন আছে? 3 আছে। এটার সাথে এই রাশিতে কমন আছে 3, কমন আছে, সেটা এটার সাথে এটা, এখানে 3 থাকলো আর এখানে 3 থাকলো, কমন না? এই রাশির যে কোনো জায়গায় থাকলেও যদি মিলে যায় সেটা কমন। আপনারা কি প্রশ্ন করছেন আমি সেই প্রশ্নটা বুঝতে পারিনি, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, কাটাকাটি না বুঝলে তাহলে কাটাকাটি করবেন না, একবার গুণ করবেন, গুণ করে তারপরে কাটবেন, গুণ করে কাটবেন। আচ্ছা ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই এরকম ধরনের ধারাবাহিক অনুপাত আসলে আমরা কিভাবে সলভ করব। হ্যাঁ, এবার আমরা আরো কিছু অঙ্ক দেখি। কি একটা অবস্থা, আপনারা অনেক কম ধৈর্য, আপনাদের ধৈর্য এত কম হলে হবে না, বোঝা দিচ্ছি দাদা। কি বোঝেন নাই, আমি সেটাই বুঝি নাই যে আপনারা আসলে কি বোঝেন নাই। এই তো ছিল। হ্যাঁ, এবার একটু তাকান, এদিকে তাকান, একটু তাকান। এই জায়গাতে এই যে এটাতে এর এইগুলাকে গুণ করলে তো এর মান আসবে, তাই না? এইগুলাকে গুণ করলে তো বির মান আসবে, এইগুলাকে গুণ করলে তো সির মান আসবে, এইগুলাকে গুণ করলে তো ডির মান আসবে। এখন আমি বলছি যে এই তিন রাশির মধ্যে এমন কোন রাশি আছে কিনা যে রাশি এখানে আছে, যে রাশি এখানে আছে, যে রাশি এখানে আছে। কারণ আমি যদি ওই সেম রাশি দিয়ে সবাইকে গুণ করি তাহলে ওই জিনিসটা তো সবার মধ্যে কমন থাকবে, পরে কাটাকাটি যাবে। তাহলে আমি কেন আগে সবাই এত বড় গুণ করে পরে কাটতে যাব? আমি আগেই দেখবো যে এই তিনটার মধ্যে এমন কেউ আছে কিনা যার সাথে এখানে তিনজনের সাথে ম্যাচ করবে। হ্যাঁ, এখানে একজন আছে তিন, এখানে তিন এর সাথে ম্যাচ করছে, রাইট রাইট। এখানে একজন তিন আছে, এখানেও তিন একজন আছে, তিন একজন না থাকে দুইজন তো আছে। এখানে তিন আছে, এখানে তিন আছে, এখানে তিন আছে, এখানেও তো তিন আছে। ভাইদের তিন যে নিচেই থাকতে হবে এরকম না, এই তিনজনের মধ্যে কোথাও থাকলে হলো। তাহলে এই চারটা রাশিতে একটা জিনিস কমন আছে, সেটা হলো তিন। তিন এখানে আছে, তিন এখানে আছে, তিন এখানে আছে, তিন এখানে আছে। তাহলে আমরা কেটে দিব। আপনি যদি মনে করেন এই তিন কাটবো, এই তিন কাটবো, এই তিন কাটবো, এই তিন কাটবো, সমস্যা নাই। তাহলে এই তিন, এই যে তিন, এই যে তিন, এই যে তিন, প্রত্যেকটা রাশিতেই ওই তিন কমন ছিল। ঠিক আছে, এটা কেটে দিচ্ছি। এবার কি বুঝছেন না বোঝেন নাই? কে কে প্রশ্ন করছিল? রাকিব আল হাসান রিমুল ভাই, কি বুঝছেন প্লিজ? আচ্ছা, তাহলে এটা কেটে দিলাম। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, এই যে 5 5 25, এই কাজটা করছিলাম। হ্যাঁ, এবার কি বুঝছেন না বোঝেননি? আমি বলছি যে এই কমন কমন যে রাশিটা আছে ওই কমন রাশিটাই, কারণ আমি এইভাবে আবার কমন খুঁজেন না। ঠিক আছে, তাহলে কমন যে রাশিটা আছে এই যে এখানে 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 এখানে, সেই কমন রাশিটা কেটে দেব। জি ওকে। আচ্ছা, এবার যাচ্ছি আমরা অঙ্কে চলে যাচ্ছি। এবার 1 নাম্বার অঙ্ক, 1 নাম্বার অঙ্কটা দেখেন। আচ্ছা, 1 নাম্বার অঙ্কটা স্ক্রিনে আসছে। 1 নাম্বার অঙ্ক হচ্ছে যদি a is equal to 1/3 b। আচ্ছা, দেওয়া আছে a is equal to 1/3 b, আর কি আছে b is equal to 1/2 c হলে a is to b is to c is equal to what? শুনেন, অনেক সময় সরাসরি দেয়া থাকে a is to b এত, b is to c এত, কিন্তু অনেক সময় সরাসরি দেয়া থাকবে না, আপনাকে a is to b বের করে নিতে হবে, b is to c বের করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে a is to b দেওয়া নাই তো কি হইছে? সবাই একটু মনোযোগ দেন প্লিজ। যেহেতু আমাকে a is to b is to c বের করতে বলছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে আমাকে কোনো না কোনো ভাবে a is to b আনতে হবে আর b is to c আনতে হবে, তাহলেই তো আমি সাকসেসিভ রেশিও a is to b is to c বের করতে পারবো, রাইট? আচ্ছা, তাহলে a is equal to 1/3 b, তাহলে এখান থেকে a is to b বানাতে হলে কি, a is to b মানে কি a by b না, a by b বানাতে হবে। তাহলে আমার এখানে a আছে, আচ্ছা b এখানে কিন্তু গুণ আছে, এই গুণ কিছু না মানে গুণ আছে, তাহলে ওই b টাকে এই পাশে নিয়ে আসলেই তো হয়ে যাচ্ছে। b এই পাশে গুণ আছে, তাহলে সমান সমানের এই পাশে আসলে কি হবে, সমান চিহ্নের এই পাশে আসলে গুণ থাকলে এই পাশে এসে ভাগ হবে, তাই তো? এই পাশে উপরে আছে, এই পাশে নিচে চলে আসবে, আর এই পাশে থাকলে এই যে 1/3, a by b মানেই তো a is to b, আর এই 1/3 মানেই তো 1:3। তাহলে এখান থেকে আমরা a is to b এর মানটা বের করে নিলাম। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এইবার b is equal to half c, তাহলে এই যে c এর সাথে গুণ আছে, তাহলে আমাকে তো b is to c ও বের করতে হবে। তাহলে এটা b, আর এই যে c গুণ আছে, এই জিনিসটা এই পাশে ভাগ চলে আসলো, এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ চলে আসবে, ঠিক আছে? থাকলো হাফ। তাহলে b by c মানেই হচ্ছে b is to c, 1/2 মানে 1:2। এই দেখেন আমাদের a is to b সরাসরি দেয়া ছিল না, বের করে নিলাম, b is to c সরাসরি দেয়া ছিল না, বের করে নিলাম। এইবার আমাদের কাজ হলো a is to b is to c, তাহলে a b c, তাহলে a is to b মানে 1/3, তাহলে 1/3, b is to c মানে 1/2, তাহলে 1/2। এখানে ফাঁকা জায়গার পাশে 3 আছে, বসে গেল। এখানে ফাঁকা জায়গার পাশে 1 আছে, বসে গেল। 1 হচ্ছে 1, 3 হচ্ছে 3, 3 দুগুণে 6, 1:3:6। ক্লিয়ার বিষয়টা? 1:3:6।
বোঝা গেছে? তার মানে কখনো কখনো সরাসরি আপনাকে H2B দেওয়া থাকবে না, B/C দেওয়া থাকবে না, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, বের করে দিতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। স্ক্রিনে দেখেন 2 নাম্বার প্রশ্ন আসছে, মুছে দিচ্ছি। দুই নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, টুয়াইস এ ইজ ইকুয়াল টু থ্রাইস বি, 4b ইজ ইকুয়াল টু 5c হলে কি বলছে, বলছে a/b/c ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের যেহেতু বের করতে বলছে a/b/c, তাহলে আমাকে যেহেতু বের করতে বলছে a/b/c, আমরা বুঝে গেছি আমার a/b লাগবে, b/c লাগবে, যে জিনিসটা সরাসরি অঙ্কে দেওয়া নাই, a/b b/c দেওয়া নাই, ঠিক আছে? তাহলে আমাকে এখান থেকে a/b, এখান থেকে b/c বের করে ওই কাজটা করতে হবে। ওকে, তাহলে দেখেন, তাহলে a/b মানে কি, a/b মানে তো a/b, তাহলে আমাকে কোনো না কোনো ভাবে a/b করতে হবে। সবাই একটু স্মার্ট ক্যালকুলেশন করবেন, অনেকেই পারেন আবার অনেকে একটু দুর্বল আছেন, একটু খেয়াল করুন প্লিজ। তাহলে আমার তো লাগবে a/b, তাই না? তাহলে দেখেন এখানে a আছে না, a দিলাম, এই দুইয়ের কথা ভুলে যান। এই b এই পাশে কিন্তু এই যে গুণ আছে, কিন্তু এই b এই পাশে গুণ আছে, এই b কিন্তু এই পাশে ভাগ চলে আসবে, ইকুয়াল সাইন দিয়ে দেন। এই পাশে 3 ছিল না, 3 লিখে দেন। এই যে 2 কিন্তু এই পাশে গুণ আকারে ছিল, কিন্তু আমরা তো 2 লাগবে না, আমার তো শুধু a আর b লাগবে। তাহলে এই যে 2 এই পাশে গুণ আকারে ছিল, এই জিনিসটা তো এই পাশে চলে যাবে। তাহলে গুণ আকারে ছিল, এখন এই জিনিসটা এই পাশে যায় ভাগ হয়ে নিচে চলে আসবে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। a/b মানে হলো h/b, 3/2 মানে হচ্ছে 3/2। ক্লিয়ার? একই জিনিস এখানে করব, 4b, তাহলে b আমি রেখে দিলাম, আর এই যে c এই পাশে গুণ ছিল, এই c এই পাশে চলে আসবে ভাগ হয়ে, এই পাশে 5 থাকলো, আর এই যে 4 এই পাশে গুণ ছিল, এই 4 চলে যাবে এই পাশে নিচে। তাহলে b/c মানে b/c, আর এটা মানে হচ্ছে 5/4। তাহলে আমরা h/b পেয়ে গেছি, b/c পেয়ে গেছি। এবার আমাকে h/b/c বের করতে হবে। তাহলে a b c, তাহলে h/b মানে 3 2, b/c মানে 5 4। এবার এই ফাঁকা জায়গায় বসবে 2, এই ফাঁকা জায়গায় বসবে 5, 3 5 15, 5 2 10, 4 2 8, 15:10:8। জি, বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, আপনাকে সরাসরি এই মানটা দেয়া থাকছে না, h/b b/c সরাসরি দেয়া থাকছে না, আপনাকে কি সাজায় নিতে হচ্ছে সুন্দর করে। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। এটা ছিল কত নাম্বার, 2 না? এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। 2a is equal to thrice b is equal to 4c হলে a/b/c is equal to what? a/b/c is equal to what? তো আপনাকে যদি a/b/c বের করতে হয়, দেখেন এইটা বের করতে হয়, তাহলে আপনার টার্গেট a/b বের করতে হবে, b/c বের করতে হবে, দেন আপনি a/b/c বের করবেন, তাই না? রাইট। এখন দেখেন, তাহলে আপনি যদি a/b বের করতে চান, সবাই তাকান এদিকে, এখানে ইকুয়াল, এখানে ইকুয়াল, মানে কি এইটা সমান এইটা, এইটা সমান এইটা, মানে তিনটাই সমান, মানে এটাও যা বোঝায় এটাও তাই বোঝায়, এটাও তাই বোঝায়, ইকুয়াল। 30 সেকেন্ড প্লিজ। আচ্ছা, তাহলে 2a is equal to 3b, যে যদি আমি প্রথমে h/b বের করতে চাই, তাহলে এই দুইটা রিলেশন নিয়ে কাজ করব। কেন? কারণ এইটাতে a আছে, এটাতে b আছে, তাহলে এই দুইটা রিলেশন নিয়ে কাজ করলে h/b বের হবে। তাহলে 2a is equal to thrice b, তাহলে এই আগের মতো এবার a রেখে দিলাম, এবার b এই পাশে গুণ আছে, এই পাশে নিচে চলে আসবে, এই পাশে 3 থাকলো, আর এই যে 2 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেল, এই পাশে ভাগ হবে, ঠিক আছে? তাহলে a/b কত, 3:2। a/b বের হয়ে গেছে। এবার আমার তো b/c লাগবে, তাহলে b/c বের করতে হলে b আর c এর মধ্যে রিলেশন নিতে হবে, মানে এই দুইটা রিলেশন নিলে আমার b আর c এর মধ্যে রিলেশন আসবে, অর্থাৎ thrice b is equal to 4c। তাহলে এই যে b আর এই যে c এই পাশে গুণ আছে, এটা এই পাশে চলে আসে নিচে আসলো, এই পাশে থাকলো 4, আর এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে যায় ভাগ হলো, তো এটা হলো b/c is equal to 4:3। ওকে, এই দেখেন h/b b/c বের করে ফেললাম। যেহেতু বের করে ফেলছি, এবার আমরা a b c বের করব। a b c, তাহলে a/b মানে 3:2, b/c মানে 4:3, তাহলে b এর নিচে 4, এখানে 3। ওকে, আচ্ছা, এই ফাঁকা জায়গায় বলতে 2, এই ফাঁকা জায়গায় বলতে 4, এই যে 3 4 12। দেখেন তো কমন কিছু আছে কিনা, এই রাশি দেখেন, এই দুইটা
এই দুইটা আর এই দুইটার মধ্যে কমন আছে কিছু? কমন আছে, দুই কমন আছে, এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানেও তো দুই আছে, কারণ দুই দিয়ে এটা কাটা যায়, তাহলে এই দুই কাটা আর এই 4 কে 2 দিয়ে কাটলে 2 বার থাকছে। এইবার 3 দুগুণী 6, এখানে 4 আর 4, এখানে হচ্ছে 3 আর 3, তাহলে 6:4:3, 6:4:3। জি, আবার বলছি অনুপাতকে সবসময় ছোট আকারে প্রকাশ করতে হয়, মানে আপনি যদি গুণ করেও ফেলেন তারপরে কেটে ছোট করতে হবে। যদি আমি না কাটতাম তাহলে কি আসছিল? 3 4 12, 4 দুগুণী 8, 3 দুগুণী 6। দেখেন সবাইকে কিন্তু 2 দিয়ে কাটা যায়, এই দেখেন 6 দুগুণী 12, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, যা দিয়ে সবাইকে কাটা যাবে সেটাকে কেটে ছোট করে দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? জি মিশু, আপনি এটা ঠিক করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। আর এখানে আপনি এখানে কেটে দিলাম যে 2 2, মানে 2 দিয়ে ভাগ করা, কাটা মানে 2 দিয়ে ভাগ করা, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করছি, এটাকে 2 দিয়ে ভাগ করছি, এটাতে 2 নাই কিন্তু 4 তো আছে, 4 তো 2 দিয়ে ভাগ যায়। জি, সমস্যা থাকলে বলবেন। হ্যাঁ, ওকে, এবার আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন। 4 লাগে 23, 4 লাগে 23, 23 নাম্বার কোশ্চেনটা একটু এর সাথে রিলেভেন্ট, তো এজন্য 23 টা আগে করে দিচ্ছি। হ্যাঁ, 23 এর সাথে রিলেভেন্ট। হ্যাঁ, 23 এ কি আছে দেখেন, কাটা যাবে, ওর 4 কেও কাটা যাবে, 2 দিয়ে কাটবেন, কোনো সমস্যা নেই, কাটা যাবে। 23 আছে, 23 নাম্বার কোশ্চেনটা খেয়াল করবেন, a/b = 4:5, a/c = 10:9, তাহলে কি বলছে? a/b/c = what? আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলছে a/b/c, এটা যদি বের করতে হয় a/b লাগবে, b/c লাগবে। ঝামেলা পাকাই দিছে, এই জায়গা আর এই জায়গাতে কমন রাশি হলো a, এই জায়গা আর এই জায়গাতে কমন রাশি হলো a, আমাদের এতক্ষণ কমন রাশি ছিল b। মাথায় রাখবেন কমন রাশির মান দুইবার দেওয়া থাকে, এখানেও থাকে এখানেও থাকে, এইজন্য কমন রাশিটাকে মাঝে লিখছি, কমন রাশিটাকে মাঝে লিখতে হয়, কমন রাশিটাকে মাঝে লিখতে হয়। তাহলে এখানে কমন রাশি কে? a, এইজন্য a কে লিখবো মাঝে, এই পাশে লিখলাম b, এই পাশে c। এমন না যে এখানে সবসময় b বসবে না, কমন রাশিটা এখানে। এবার আমি এখানে মান বসাই, a/b হচ্ছে 4:5, মানে এর মান 4, তার মানে এর নিচে 4 বসবে, বি এর নিচে 5 বসবে। এখানে ভুল হলে কিন্তু অঙ্ক শেষ, আবার বলছি অঙ্ক শেষ। আচ্ছা, এখানে a/c কত? 10:9, তার মানে এর নিচে 10, সি এর নিচে 9, এই যে ফাঁকা জায়গায় বসবে 4, এই ফাঁকা জায়গায় বসবে 10। কাটাকাটি করা যায়? যায়, 2 দিয়ে যায়, এখানেও 2 দিয়ে যায়, এখানেও 2 দিয়ে যাও, এখানেও 2 দিয়ে যায়, তাহলে 5 দুগুণী 10, 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 5 5 এ 25, 10 দুগুণী 20, 9 দুগুণী 18। তাহলে কি বেরোলো আমার বেরোলো কিন্তু a b/a/c, কেন b a c, আমার বেরোছে কিন্তু b/a/c, এটা মারা যাবে না, আমার শীটে ভুল আছে, শীটে ঠিক করে নেবেন, শীটে এরকমই দেওয়া আছে, ভুল আছে। আমাকে তো নির্ণয় করতে হচ্ছে a/b/c, তার মানে a মাঝে না, তাহলে এটাকে আমার সামনে আনতে হবে। তাহলে a তো 20, তাহলে 20, b কত 25, c কত 18, তাহলে উত্তর হচ্ছে 20:25:18, 20:25:18। কিভাবে 8 9 8 10 9 কেমনে? আপনারা কি বোঝেন না এটা? ঠিক আছে না? আশা করি বুঝতে পারছেন। আসলে আমি বলতে চাচ্ছি যে কমন রাশিটা মাঝে লিখবো, আর যদি মনে করেন না এই কমন রাশি দিয়ে এখানে এখানে গুণ করে দিব, তাও হবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে, আচ্ছা, বুঝে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে 4 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন 4 এ কি আছে দেখেন। আচ্ছা, কোশ্চেন 4 এ আছে a/b ½ 3/8, ওকে,
B/C 1/3 5/9 আর নির্ণয় করতে বলছে A/B/C। হ্যাঁ, সি আগে দেন সমস্যা নেই, হবে, কোনো সমস্যা নেই, সি আগে দিলেও হবে, ওইভাবে মানটা বসাবেন, কোনো প্রবলেম নেই, করে দেখবেন হবে, করে দেখবেন বাসায় এগুলো এক্সপেরিমেন্ট করবেন, যা এইভাবে হয় কিনা দেখি তো, করে দেখবেন ডিউ ড্রপ। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন A/B/C এই বিষয়টা বের করার সময় আমি বলছি এতক্ষণ আমরা করছি অনুপাতগুলো পূর্ণ সংখ্যায় দেওয়া ছিল, এবার অনুপাত দেওয়া আছে, এখানেও ভগ্নাংশ এখানেও ভগ্নাংশ। মনোযোগ দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, কারণ এই জিনিসটা আপনার সামনেও লাগবে। যখন দেখবেন এরকম ভগ্নাংশ অনুপাত দেওয়া থাকবে, আপনার প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করা। ভগ্নাংশ অনুপাতকে প্রথম কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করা। অনেকে বলবেন যে এগুলা কি অঙ্ক করাচ্ছে ভাইরে, এই অঙ্কগুলো হচ্ছে বেস, মানে এর পরবর্তীতে যে অঙ্কগুলো করাবো তার বেসিক, এগুলো পরীক্ষা আসে, আর এগুলো না করলে ওগুলো হবে না। হ্যাঁ, আচ্ছা সিডি কই না, বুঝলাম না। ও আরো আছে কোশ্চেন, আচ্ছা আচ্ছা দিচ্ছি, কোনো সমস্যা নেই। C/D কত? 5/6 তাহলে প্রশ্নটা এখানে লেখাটা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, আমি একটু প্রশ্নটাকে রিভাইজ করছি। বড় প্রশ্ন হয়ে গেছে, আচ্ছা আমি এটা মিস্টেক করে ফেলেছি। A/B হলো 1/2 3/8, B/C হলো 1/3 5/9, C/D হলো 5/6 3/4, A/B/C/D হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তাহলে আমি আবার বলছি, যখন এরকম ভগ্নাংশ অনুপাত দেওয়া থাকবে আপনার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করা। এখন ভগ্নাংশ অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে কিভাবে কনভার্ট করতে হয় এই বিষয়টা জানতে হবে আগে। মনোযোগ দিন, আবার ঝামেলা পাবে দিলাম, দেখা যাচ্ছে A/B = 1/2 লাইভের নিচে চলে গেছে, 1/2 কত 3/8। মনোযোগ দেন, এই ভগ্নাংশ একটু তাকাবেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এই ভগ্নাংশ অনুপাত থেকে পূর্ণ সংখ্যা অনুপাত কনভার্ট করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে অনুপাতের যে হর আছে না, এই যে হর, হর কত 2 না, এখানে এখানে 2, এখানে হর কত 8, এই হরের লসাগু দিয়ে সবার লবে গুণ, উপরে গুণ। এখানে হর 2, এখানে 8, 2 আর 8 এর এই 2 আর 8 এর লসাগু কত, 2 আর 8 এর লসাগু 8, এটা তো করার দরকার নাই, কারণ 8 কেও 2 ভাগ করতে পারে, 8 কে 8 ও ভাগ করতে পারে, তাই তো। এই 2 আর 8 এর লসাগু 8 না, এই নিচে যে রাশিগুলো থাকবে তাদের লসাগু দিয়ে সবার উপরে গুণ, তাহলে 8 আর 2 এর লসাগু 8, তাহলে 8 দিয়ে উপরে গুণ করলে 8/2 ইস্টু 8 দিয়ে উপরে গুণ করলে 3 তো আছেই, সাথে 8 গুণ নিচে হলো 8, মানে নিচের গুলা লসাগু দিয়ে সবার উপরে গুণ, তাহলে এটা দিয়ে কাটলাম 4, এই 8 আর ক্যান্সেল, তাহলে কত 4:3, তাহলে A/B = 4:3, বোঝা গেছে। তার মানে দেখেন ভগ্নাংশ অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করলাম। এরকম আমরা এখন B/C কে করব। বলেন 3 আর 9 এর লসাগু 9, 3 আর 9 এর লসাগু 9, তাহলে উপরে আমরা 9 দিয়ে গুণ, তাহলে উপরে 9 দিয়ে গুণ, উপরে 9 দিয়ে গুণ, তাহলে 5, উপরে 5 আছে, আবার 9 দিয়ে গুণ, এটা ক্যান্সেল, 3 3 এ 9, তাহলে কত 3:5, তার মানে B/C = 3:5। ক্লিয়ার হয়ে গেল। এবার C/D একইভাবে বের করব। তাহলে এখানে 6 আর 4 এর লসাগু 6, 6 কে 6 ভাগ করতে পারে কিন্তু 4 পারে না, তাহলে 6 এর দ্বিগুণ, 6 দ্বিগুণ 12, 12 কে 6 ও পারে 4 ও পারে, তার মানে 12 লসাগু, তাহলে উপরে 12 দিয়ে গুণ, 5 গুণ 12/6 ইস্টু 3 গুণ 12/4, 6 দুগুণী 12, 3 4 12, 5 দুগুণী 10, 3 3 এ 9, তাহলে 10:9। তাহলে এই যে আমরা A/B, B/C, C/D এইভাবে বের করে ফেললাম। ক্লিয়ার সেটা? এইবার আগের মতো হয়ে গেছে A B C D। আচ্ছা A/B মানে 4:3, তাহলে 4/3, B/C মানে 3/5, তাহলে 3/5, C/D মানে 10/9, তাহলে 10/9। এইবার ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় 3, এই যে 3, এই ফাঁকা জায়গায় 3, এই ফাঁকা জায়গায় এই যে 5, এই ফাঁকা জায়গায় এই যে 3, এই ফাঁকা জায়গায় এই যে 10, যা পাশে থাকবে তাই বলবে এখানে 10। এখন দেখেন তো কমন কিছু আছে কিনা, কমন কিছু 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, বাহ 3
3 3 3 আর কিছু কমন আছে 2 দিয়ে এটাকে কাটা যায়। আচ্ছা 5 কমন আছে 5 5 কমন আছে কিভাবে এই দেখেন 5 দিয়ে এটাকে কাটা যায় 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 তাহলে 5 কমন আছে 5 দুগুণী 10 5 দুগুণী 10 এই 5 এই 5 5 দিয়ে কাটলাম তাহলে থাকলো 4 দুগুণী 8 তারপর 3 দুগুণী 6 তারপর থাকলো হচ্ছে 10 এর কে এখানে কিছু নাই মানে 1 আছে 1 1 হ্যাঁ 10 এর কে 10 আর এখানে 1 আছে হ্যাঁ 9 কে 9 তাহলে 8 6 10 9 8 6 10 9 বুঝা গেছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এই যে কাটাকাটির বিষয়টা এগুলো যদি না কেটে নেন তাহলে কিন্তু এই গুণ করবেন আর বড় রাশি আসবে তারপরে কিন্তু আবার কাটা লাগবে তাহলে সেই কাটার কাজটা আমরা প্রথমেই করে নেব ক্লিয়ার হচ্ছে কিনা বলেন এখন দেখেন এই যে বলছি যে সব সময় আপনাকে একদম খাওয়ার মতো করে মানে একদম দেওয়া থাকবে সুন্দর করে খালি খাবেন এরকম না হতে পারে ঠিক আছে লসাগু দিয়ে হরকে গুণ করে তারপর লবের সাথে গুণ এত পেঁচায় না ভাই এত পেঁচায় না লসাগু দিয়ে হরকে ভাগ করে তারপর লবের সাথে গুণ এত পেঁচানোর দরকার নেই হ্যাঁ পেঁচানোর দরকার নেই মাথায় রাখবেন এই হর গুলো লসাগু দিয়ে উপরে গুণ এটাই প্রসেস হ্যাঁ হর গুলো লসাগু দিয়ে উপরে গুণ করলে কি হবে তাহলে এই যে নিচের হরগুলোর লসাগু মানে কি হরগুলোর লসাগু মানে কি যে সংখ্যাকে এই হরগুলো ভাগ করতে পারে তাহলে যখনই আমি উপরে সেগুলো দিয়ে গুণ করব তাহলে তো কাটাকাটি হয়ে পূর্ণ সংখ্যা চলে আসবে এই কাজ করছি তো এমনি করি না কিন্তু কারণ আছে লজিক আছে লসাগু দিয়ে গুণ করছি কেন তাহলে আমরা ভগ্নাংশ অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে কিভাবে কনভার্ট করতে হয় সেই বিষয়টা বুঝছি হরগুলোর লসাগু দিয়ে কি করব সবার লবে গুণ করে দিব তারপর দেখুন কাটাকাটি হয়ে পূর্ণ সংখ্যা চলে আসবে আশা করি বুঝছেন ওকে আচ্ছা 4 নাম্বার গেল 4 এর পরে আমরা চলে যাচ্ছি এবার 5 নাম্বার কোশ্চেনে যাচ্ছি 5 কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন 5 এ কি বলছে x is to y is equal to 2/3 x is to y is equal to 2 is to 3 আর কি আছে 2 is to x is equal to 1 is to 2 হলে y is equal to what আচ্ছা আমাদের বের করতে বলছে কিসের মান 5 উপরের রাশি নেই কি যে হলো কেন কি আসছিল আমাদের মুছে তো দিলাম আচ্ছা এরকম আসছিল না 5 দুগুণী 10 আমাদের কি আসছিল এরকম আসছিল না এই যে প্রশ্নটা আগে করবেন হ্যাঁ আগে না করলে যে ঝামেলা হয় বুঝলা 3 10 3 3 10 3 5 10 3 5 9 তাই তো এটা আসছিল না বোঝা নাকি আমি বলছি যে এই রাশি এই রাশি এই রাশি এই রাশি সবাইকে 3 দিয়ে কাটা যায় এই দেখেন 3 আছে এই 3 কাটলেও হতো একটা কাটলেই হলো ভাই 3 কাটলাম এখন আর কিছু কাটা যায় যায় এই রাশিকে 5 দিয়ে এখানে 5 আছে এখানে 10 তো আছে আমি 5 থাকা লাগবে 5 দিয়ে কাটাকাটি যায় কিনা তো এই রাশিতে 5 দিয়ে যায় এই রাশিতেও একজন 5 দিয়ে যায় এই রাশিতে এই যে 10 তো 5 দিয়ে যায় এই 10 তো 5 দিয়ে যায় তাহলে এই 5 কে কাটলাম 5 কে 5 5 কে 5 এই জায়গা তো 5 একবার জানা 5 দুগুণী 10 5 দুগুণী 10 এইবার গুণ করছি 4 দুগুণী 8 3 দুগুণী 6 এখানে 10 কে 10 9 কে 9 কি সমস্যা আমি বুঝলাম না ভাইরে এইভাবে দেখবেন এইভাবে কেন দেখছেন এইভাবে তো না ভাই আমি তো গুণ কি আমি এইভাবে করছি গুণ তো আমি এইভাবে করছি তাহলে আপনি এইভাবে কেন দেখছেন এখানে 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 সব জায়গায় এই কলামে এই কলামে এই কলামে এই কলামে কমন আছে কিনা জি জি এখনো বোঝেন না ইলিয়াস মিয়া বোঝেন নি এখন আপনারা সিম্পল একটা বিষয় আচ্ছা এবার দেখেন তাহলে x is to y equal to 2 is to 3 2 is to x equal to 1 is to 2 হলে y কত তাহলে প্রথম কাজ হলো এখান থেকে দেখি তো x is to y মানে x by y is equal to 2/3 তাহলে আমাদের বের করতে হবে কার মান y এর মান তাহলে y এর মান যেহেতু বের করতে হবে তাহলে y কে একপাশে রাখি আর বাকি সব একপাশে নিয়ে যাই
তাহলে y তো নিচে আছে, তাহলে আমরা কি করি আর গুণ করি, এই 2 দিয়ে y কে গুণ করলে 2y আর এটা দিয়ে গুণ করলে 6। এবার যেহেতু y বের করব তাহলে y টা রেখে দেন আর 2 টা ওই পাশে নিয়ে যান, তাহলে যেহেতু এখানে গুণ আছে তাহলে এই y থেকে গেল, তাহলে এই পাশে এই যে 6 আর 2 গুণ আছে 2 ভাগ হয়ে গেল। তাহলে আমার যদি এখন y এর মানটা যদি বের করতে হয় তাহলে আমাকে x এর মান লাগবে, কারণ কি y 3x/2, তাহলে এই y এর মান বের করতে আসে দেখতেছি x একটা অজানা রাশি, তার মানে আমার x লাগবে। তাহলে x টা বের করব কোথা থেকে, এই x বের করব আমরা এইখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে অনুপাত কি 2/x, তাহলে 2/x, এই যে 2:x মানে 2/x 1/2। তাহলে আমরা আর গুণ করি আবার, তাহলে 1 আর x গুণ করলে x, 2 দুগুণী 4, তার মানে x এর মান 4, এই মানটা এখন এখানে বসাই দিলে হয়ে গেল বাস। তাহলে অতএব y 3 x এর মান 4/2, তাহলে 2 দুগুণী 4, 3 দুগুণী কত 6, তাহলে y এর মান হচ্ছে 6। জি, y এর মান 6। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 6 নাম্বার হোমওয়ার্ক নিজেরা করে নেবেন, 6 নাম্বার নিজেরা করবেন। এবার চলে যাচ্ছি 7 নাম্বার কোশ্চেন নাম্বার 7। 6 নিজেরা করবেন, এই যে স্ক্রিনে দেয়া থাকলো, স্ক্রিনে দেয়া থাকলো, শীটে আছে, উত্তর দেওয়া আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা 7 নাম্বার দেখেন, 7 শীট সবাই প্রিন্ট দিয়ে নেবেন, শীট প্রিন্ট দিয়ে নেবেন। হ্যাঁ, শীট বের করে প্রিন্ট দিয়ে নেবেন। যারা খুঁজে পান না, কেন খুঁজে পান না সেটা প্রশ্ন নিজেকে করবেন, খুঁজে কেন পাবেন না, যে কোথায় আছে ফাইল অপশন, গ্রুপের ফাইল অপশনে, গ্রুপে দেখবেন সিরিয়ালি কিছু অপশন আছে, অ্যানাউন্সমেন্ট, ফটোস, ভিডিওস, ওখানে ফাইল অপশন আছে, ফাইল অপশনে খুঁজবেন। হ্যাঁ, ফাইল অপশনে সব ফাইল, এবং যে ফাইলগুলোতে রিয়াদ হোসাইন লেখা আছে ওইগুলোতে আমার পিডিএফ গুলো দেওয়া, বাকিগুলো না। আচ্ছা, এবার দেখেন A:B:C is equal to দেওয়া আছে 2:3:4 বলছে, তাহলে বের করতে বলছে কি জানেন, বের করতে হচ্ছে 1/A:1/B:1/C is equal to what? 1/B:1/A:1/B:1/C is equal to what? ওকে ফাইন। তার মানে দেখেন A এর অনুপাত হলো 2, B এর অনুপাত হলো 3, C এর অনুপাত হলো 4, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এটা বের করতে বলছে তাহলে ওইটা নিয়ে কাজ করব। তাহলে 1/A:1/B:1/C। ওকে ফাইন। এবার আমরা A B C যে অনুপাত আছে সেগুলো বসাই দিব। তাহলে এর অনুপাত কত, a মানে 2, তাহলে এই যে 1 এর নিচে 2 বসালাম। b মানে কত, b মানে কিন্তু এই যে 3, তাহলে 1 এর নিচে 3 বসালাম। এই যে 1/c 1, c মানে কত, c মানে হচ্ছে 4, 1 এর নিচে 4 বসালাম। এইবার ওই আগের মতো ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হলে এই হরগুলোর লসাগু দিয়ে সবার উপরে গুণ। যেহেতু এটা একটা ভগ্নাংশ অনুপাত, তাহলে এগুলাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হলে এই ভগ্নাংশের হরগুলো লসাগু দিয়ে উপরে গুণ। তাহলে 4 3 2 এদের লসাগু, তাহলে 4 3 2 এদের লসাগু বুঝতে পারছেন 12, তাই না? 12, তাহলে 12 দিয়ে উপরে গুণ, তাহলে 12 ডিভাইডেড বাই 2 ইস টু এই যে উপরে 12 ডিভাইডেড বাই 3 ইস টু এখানে হচ্ছে 12 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তাহলে কত হলো 6:4:3। তার মানে 1/A:1/B:1/C হচ্ছে 6:4:3। বোঝা গেছে? জি হ্যাঁ, এইটা থাকবে না অপশনে, শুনেন অনেকেই যে এটা দিচ্ছেন না, এটা থাকবে না অপশনে, এটা থাকবে না অপশনে, পূর্ণ সংখ্যার অনুপাতটা থাকবে। এই জন্য ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করা শিখতে হবে। বুঝা গেছে সেটা? জি, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে 8 নাম্বার কোশ্চেনে, 8 কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, আচ্ছা 8 নাম্বার কোশ্চেনে কি আছে, A:B:C হচ্ছে 2:3:4, A:B 2:3:4 হলে আমাদের বের করতে বলছে কি, 8 নাম্বার তো চেঞ্জ হয়নি, A/B B/C/C/A is equal to what? এটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমার দেওয়া আছে এটা আর বের করতে বলছে এটা, তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে দেখেন A/B B/C/C/A, তাহলে আমরা A/B, তাহলে এখন দেখেন এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু না কিন্তু এর অনুপাত, ভ্যালু বলা যাবে না। B হচ্ছে 3, C হচ্ছে 4, তাহলে এই ABC মান বসাই দিচ্ছি। এর অনুপাত হচ্ছে 2, তাহলে এর জায়গা 2, B এর অনুপাত হচ্ছে এই যে 3, B এর অনুপাত 3, এই যে 3, B মানে 3, হ্যাঁ, C মানে কত, C মানে 4, C মানে কত 4, A মানে কত, A মানে কিন্তু এই যে 2।
এবার যেহেতু আবার ভগ্নাংশ অনুপাত চলে আসছে, এই ভগ্নাংশ অনুপাতকে কনভার্ট করতে হবে পূর্ণ সংখ্যার অনুপাতে। তাহলে এই যে ঘরগুলোর লসাগু দিয়ে সবার উপরে গুণ, তাহলে 3 4 আর হচ্ছে 2 এর লসাগু হচ্ছে 12, তাহলে এই 3 4 আর 2 এর লসাগু 12 দিয়ে উপরে গুণ, তাহলে 2 গুণ 12 নিচে হলো 3, উপরে 3 আছে গুণ 12 নিচে হলো 4, উপরে 4 আছে গুণ 12 নিচে হলো 2। ক্লিয়ার? এবার 3 দিয়ে কাটা যাবে 12 কে 4 বার, 3 দিয়ে 4 দিয়ে 3 বার, 2 দিয়ে 6 বার, তাহলে 4 দুগুণী 8 ইস্টু 3 3 এর 9 ইস্টু 4 6 24, 8 ইস্টু 9 ইস্টু 24, 8 ইস্টু 9 ইস্টু 24, 8 ইস্টু 9 ইস্টু 24। ঠিক আছে, 8 ইস্টু 9 ইস্টু 24। ক্লিয়ার বিষয়টা? 8 ইস্টু 9 ইস্টু 24। জি, ভুল হলো কেন আপনাদের? কার বলেছে? 4 ইস্টু 8 ইস্টু 16, হ্যাঁ 8 ইস্টু 9 ইস্টু 24। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আজকে আমরা পার করে দিলাম 1 ঘন্টা 40 মিনিট। তো আজকের মধ্যে এই পর্যন্তই রাখতে হবে। আমরা নেক্সট ক্লাস হচ্ছে অনুপাত, এই যে যা শিখলাম তার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এর অ্যাপ্লিকেশন থেকে কত ধরনের অঙ্ক আসতে পারে শীট দেখে বুঝবেন, ওখানে অনেক ধরনের স্লিপিং ইজ কামিং। আচ্ছা, ওখানে অনেক ধরনের অঙ্ক দেওয়া আছে। তো আজকের মধ্যে এই পর্যন্ত রাখতে হচ্ছে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ইংলিশ ক্লাস আপনারা যারা করছেন তারা একটু, আমি একটা পোস্ট করব গ্রুপে, ইংলিশ ক্লাস কেমন হচ্ছে তার একটা ফিডব্যাক আপনারা দিবেন। কারণ আসলে যদি ভালো হয় বা ভালো কিছু শিখতে পারেন তাহলে অন্যরাও যেন পার্টিসিপেট করতে পারে, এই জন্য আপনারা অবশ্যই ডিমান্ড করবেন। ঠিক আছে, সরি মানে সাজেস্ট করবেন যে ইংলিশ ক্লাস যদি ভালো হয় তাহলে সাজেস্ট করবেন, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই সাজেস্ট করার দরকার নেই, ডিসকারেজ করবেন। যে কোনো কিছু ভালো না হলে আপনি কাউকে ডিসকারেজ করবেন, দরকার নেই। আর ভালো হলে অবশ্যই আরেকজনকে সাজেস্ট করবেন। ঠিক আছে, যাতে আপনার পাশাপাশি অন্যরাও উপকৃত হয়। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, দেখা হবে কালকে। কিন্তু কালকে আবার ক্লাস আছে, কালকে শুক্রবার আর শনিবারে পরীক্ষা আছে লসাগু বসাগু, মেবি শনিবারে। হ্যাঁ, তারপর আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।